তো দুটো পার্ট আজকে পড়বো, একটা নার্ভ ইম্পালস জেনারেশন পড়বো, আর একটা পড়বো সেটা হচ্ছে ব্রেন। ঠিক আছে, তো ভালো করে বোঝার চেষ্টা করো। স্ট্রেসার নার্ভ ইম্পালস জেনারেশন কি করে হয় পড়েছিলে, বলতে পারবে? Hi, sir. Na plus ions gonna by channels get inside the membrane, cell membrane, and that gets polymerized পোলারাইজ। and polarized. তারপর একটা অ্যাকশন Why পোটেনশিয়াল they get জেনারেট হয়। it within the neuroplasm or exoplasm? So repeat the question. Why they get enter within the exoplasm? Uh, because there is no to generate an action potential তার জন্য ভেতরে To ঢোকে। generate the action potential, I know that, but why? Reason is okay. তো ওটা করলে তো শোনো শোনো শোনো। সো নার্ভ ইম্পালস, ওকে, জেনারেট হওয়ার আগে বেসিক স্ট্রাকচারটা আমাদের জানতে হবে, হ্যাঁ। সো দের ইজ আ অ্যাকশন, দের ইজ আ অ্যাকশন, অ্যাকশন ফাইবার, ওকে। তো অ্যাকশন ফাইবার, within the action fiber there is a liquid. This liquid is known as exoplasm. This is known as exoplasm. যেমন সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকে, এখানে কি হবে, এক্সোপ্লাজম। তো আউটসাইড অফ অ্যাকশন there is a sodium ion, Na plus. Also potassium ion is there, but the amount of sodium ion is higher. Amount of sodium ion is higher in outside of action, okay. And inside of action there is a potassium ion and also some sodium ion, but amount of potassium ion is higher within the exoplasm, okay. সো পটাশিয়াম পাস করার জন্য দের ইজ এ চ্যানেল, দ্যাট ইজ পটাশিয়াম চ্যানেল। এইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। দের ইজ টু চ্যানেল, ওয়ান ইজ কে প্লাস চ্যানেল অ্যান্ড দ্যাট ইজ দ্য এন এ প্লাস চ্যানেল। ও কে প্লাস চ্যানেল ইজ আ লিকেজ চ্যানেল। লিকেজ চ্যানেল ডিফিউশন আমরা পড়েছি। ডিফিউশনে কি হয়, ফ্রম দ্য হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন মুভমেন্ট হয়, তাই তো? যেদিকে বেশি হবে বেশি থেকে কমের দিকে যাবে, ক্লিয়ার? তো কে প্লাস চ্যানেল ইজ লিকেজ চ্যানেল। লিকেজ চ্যানেল কি, যেদিকে বেশি কনসেন্ট্রেশন সে সবসময় কমের দিকে চলে যাবে, দিয়ে ইকুইলিব্রিয়াম করার ট্রাই করবে। তো ধর আমি একটা আরবিট্রারি নাম্বার ধরছি, এটা কিন্তু হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। এই এদিকে খালি পেন কলম দিয়ে টুকছে, এদিকে দেখ। এটা ভালো করে বুঝতে হবে, এখান থেকে 100% কোশ্চেন আসবে। তো এইখানে একটা চ্যানেল আছে, প্রথমে কে প্লাস চ্যানেল লিখলাম, ওকে। কোথায় আছে, ওয়াল অফ অ্যাক্সোলেমা, অ্যাক্সনের ওয়ালে রয়েছে। তো এই কে প্লাস চ্যানেল ইজ লিকেজ চ্যানেল। সাপোজ এইখানে 50টা কে প্লাস আছে, 50 কে প্লাস আছে, তার মানে বাইরে, ধর বাইরে আছে 10টা কে প্লাস, ওকে। তার মানে কি কি হবে, কে প্লাস চ্যানেল, কে প্লাস কি করবে, লিক করবে। সো কে প্লাস গুলো নর্মালি লিক করে কোন দিকে চলে আসবে, আউটসাইড, বিকজ এটা লিকেজ চ্যানেল, এর জন্য কিছু দরকার পড়ে না। দেন ওরা কি করবে, এটা ইকুইলিব্রিয়াম করে থাকে। ইকুইলিব্রিয়াম মিনস এখান থেকে যদি 50টা এখানে 30টা এখানে 20টা চলে গেলে কি হবে, 30 30 হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। বাট সোডিয়াম চ্যানেল ইজ আ ভোল্টেজ গেটেড চ্যানেল। তো দুটো টার্মিনোলজি মাথায় থাকবে, সোডিয়াম চ্যানেল ইজ আ ভোল্টেজ গেটেড চ্যানেল অ্যান্ড কে প্লাস চ্যানেল ইজ আ লিকুইড লিকেজ চ্যানেল। লিকেজ চ্যানেল মানে কি, এই দেওয়ালটা লিক করা আছে, যে কোনো যেদিকে বেশি কনসেন্ট্রেশন কমের দিকে চলে আসবে। বাট ভোল্টেজ গেটেড চ্যানেল কি হচ্ছে, উইথাউট চার্জ অর উইথাউট স্টিমুলি অ্যাক্টিভ হবে না, আর অ্যাক্টিভ না হলে কোনো কিছু ট্রান্সফার হতে পারে না, ক্লিয়ার হলো? সো ভোল্টেজ গেটেড চ্যানেল নিডেড ভোল্টেজ, মানে একটা চার্জ দরকার আছে, আর একটা সেই চার্জ বা আর একটা কি স্টিমুলির দরকার আছে। কি হয়েছে, এনএ প্লাস যখন ঢুকবে না, এনএ প্লাস দরজা খুললে তারপর ঢুকবে, দরজা খুলতে গেলে চার্জ লাগবে। হ্যাঁ, এবার দেখো কি হয় ব্যাপারটা ভালো করে দেখ। একবার প্রথমে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো, তারপর না বুঝলে সেকেন্ড টাইম বোঝাবো, ঠিক আছে? যখন বলবো তখন ইন্টারাপ্ট করবে না, ভালো করে বোঝো, তারপর আমি বলা আবার বোঝাবো। তো এইখানে কি রয়েছে, সোডিয়াম চ্যানেল, আমি খুব সোজা করে বোঝাচ্ছি, বুঝে যাবি আশা করে। সোডিয়াম চ্যানেল রয়েছে, পটাশিয়াম চ্যানেল রয়েছে। আচ্ছা, এই যে সোডিয়াম,
এগুলো বাইরে আছে, এই পটাশিয়াম এগুলো ভেতরে রয়েছে। দেখ দুটোই পজিটিভ আয়ন, দুটোই পজিটিভ আয়ন, তাই না? পটাশিয়াম অলসো পজিটিভ আয়ন, সোডিয়াম অলসো পজিটিভ পজিটিভ আয়ন। বাট দ্য অ্যামাউন্ট অফ পজিটিভ আয়ন আউটসাইড অফ অ্যাকশন অনেক বেশি থাকে। অ্যামাউন্ট অফ পজিটিভ আয়ন এক্সোপ্লাজমের বাইরে, মানে বাইরের দিকে সোডিয়াম আর পটাশিয়াম অনেক বেশি থাকছে, ভেতরের দিকে পটাশিয়াম তো বেশি থাকে রেসপেক্ট টু আউটার সাইড, বাট সোডিয়াম অলসো ভেরি লেস। তার জন্য ভেতরে পটাশ চার্জ কম, বাইরের পজিটিভ চার্জ বেশি। সেই জন্য অলওয়েজ বাইরে হচ্ছে পজিটিভ পোলারিটি শো করে, আর ভেতরে নেগেটিভ পোলারিটি শো করে। কেন পজিটিভ পোলারিটি, কেন নেগেটিভ পোলারিটি বুঝলে? বিকজ দেখ দুটোই পজিটিভ আয়ন, বাট কনসেন্ট্রেশন অফ পজিটিভ আয়ন সব থেকে বেশি থাকে বাইরের দিকে, আর এক্সোপ্লাজমে পজিটিভ আয়ন কম থাকে। তাই রেসপেক্ট টু আউটসাইড, ইনার সাইড অলওয়েজ নেগেটিভ চার্জ শো করে, আউটসাইড পজিটিভ চার্জ শো করে। ক্লিয়ার হলো? এখানে কোনো নেগেটিভ আয়নের গল্প নেই, নেগেটিভ চার্জ দিচ্ছে মানে নেগেটিভ আয়ন নয়। এইটুকু ক্লিয়ার হলো তো? আর একটা ছোট্ট জিনিস থাকে, সব নেগেটিভলি চার্জ প্রোটিন ইনসাইড ইট। কি আছে? নেগেটিভলি চার্জ প্রোটিন। কার মধ্যে থাকে? উইথিন দা এক্সোপ্লাজম, বাট ভেরি লেস অ্যামাউন্ট। সেটা তো ইম্প্যাক্ট ফেলে না, বাট থাকে। তো কেন পজিটিভ কেন নেগেটিভ বোঝা গেল, যে নর্মালি আউটসাইড অফ দা প্লাজমা মেমব্রেন পজিটিভলি চার্জ হয়, ইনসাইড অফ দা প্লাজমা মেমব্রেন নেগেটিভ চার্জ হয়। কেন? কারণ বাইরে পটাশিয়াম এন্ড সোডিয়াম অনেক বেশি সোডিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়নও থাকে, দুটোই পজিটিভ আয়ন বাইরে বেশি, ভেতরেও পজিটিভ আয়ন আছে, দ্যাট ইজ মোস্ট অফ দা পটাশিয়াম আয়ন এন্ড ফিউ সোডিয়াম আয়ন। বাট রেসপেক্ট টু আউটসাইড, ইনসাইডে কি রয়েছে? চার্জটা কম, তার জন্য নেগেটিভ। আচ্ছা, এটা কত নেগেটিভ হয়? -70 মিলিভোল্ট। এই যে ভেতরে চার্জটা হচ্ছে -70, এটা মাথায় থাকবে, -70 মিলিভোল্ট, আর বাইরে পজিটিভ। এইটুকু ক্লিয়ার হয়ে গেল? ওকে। তো সোডিয়াম চ্যানেল, সেটা কি চ্যানেল বললাম? দিস ভোল্টেজ গেটেড চ্যানেল। সোডিয়াম চ্যানেল ইজ a ভোল্টেজ গেটেড চ্যানেল। ক্যামেরা অন রাখবি। এবার দেখ কি হচ্ছে। একটা স্টিমুলি আসছে, স্টিমুলি এলো। স্টিমুলি মানে কি? আমি যে কথা বলছি এটা একটা কাইন্ড অফ স্টিমুলি হতে পারে, একটা লাইট থেকে স্টিমুলি আসতে পারে, ইনসাইড থেকে স্টিমুলি আসতে পারে। আমরা মাসেল কন্ট্রাকশন পড়েছিলাম, মনে পড়ে? দেয়ার স্টিমুলি। তো স্টিমুলি এলো, স্টিমুলি এলে কি হবে? এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হবে। কখন ওপেন হবে? স্টিমুলি এলো, ভালো করে বুঝবে। এইখানে একটা কে এলো, স্টিমুলি। সো সোডিয়াম চ্যানেল গেট ওপেন। সোডিয়াম চ্যানেলে এরকম একটা ক্যাপ থাকে, ভেতর দিকে একটা ক্যাপ থাকে। এই ক্যাপ দুটো খুলে গেল। খুলে গেলে কি হবে? দেখ ভেতরে সোডিয়াম তো কম, বাইরে সোডিয়াম বেশি। হুড় হুড় করে কি ঢুকতে শুরু করবে? ভেতরে সোডিয়াম ঢুকতে শুরু করবে। তো যখন ভেতরে সোডিয়াম ঢুকতে স্টার্ট করবে, বাইরের থেকে ভেতরে যখন সোডিয়াম ঢুকবে, তো ভেতরের পজিটিভ চার্জ বাড়বে কি বাড়বে না? বাড়বে। সো ভেতরের পজিটিভ চার্জ যখন বাড়বে, তখন -70 মিলিভোল্ট থেকে এটা চেঞ্জ হয়ে 55 মিলিভোল্টে কনভার্ট হবে। -55 চার্জ বাড়লো, কিন্তু -70 থেকে উঠে এলো কত? -55 মিলিভোল্ট। যে -55 মিলিভোল্ট রিচ করে যাবে, আর স্টিমুলির দরকার নেই। পরপর পরপর সোডিয়াম চ্যানেল যেগুলো বসে রয়েছে খুলতে থাকবে। ওই চার্জ, কোন চার্জটা? -55 মিলিভোল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চার্জ পেয়ে গেলে ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো ওপেন হতে থাকবে। আর ওপেন হতে থাকলে যত সোডিয়াম বাইরে বসে রয়েছে সব হুড় করে ভেতরে দেখতে শুরু করবে, সোডিয়াম ভেতরে ঢোকা শুরু হয়ে যাবে। তো সোডিয়াম যখন হুড় করে ভেতরে ঢুকবে, কার ভেতরে? এক্সোপ্লাজমের। তখন এক্সোপ্লাজমের এই যে নেগেটিভ, যেটা -70 থেকে -55 গেছিল, সেটা চেঞ্জ হয়ে +40 মিলিভোল্ট পর্যন্ত চলে যেতে পারে। মানে মাইনাস থেকে +40 মিলিভোল্ট। দ্যাট ইজ অ্যাকশন পোটেনশিয়াল, দ্যাট ইজ অ্যাকশন পোটেনশিয়াল। নার্ভ ইম্পালস জেনারেট হলো। তখন এই জায়গাটায় কি হবে? বাইরে নেগেটিভ হয়ে যাবে, ভেতরে পজিটিভ। কারণ কি? ভেতরে +40, বাইরে সেই ক্ষেত্রে রেসপেক্ট টু নেগেটিভ হয়ে যাবে। দ্যাট ইজ অ্যাকশন পোটেনশিয়াল। তার মানে একটা প্রথমে কি পোলারাইজড কন্ডিশনে ছিল। পোলারাইজড কেন? বাইরে পজিটিভ,
ভেতরে নেগেটিভ। এবার কি হলো, যেই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করলো, দ্যাট ইজ ডিপোলারাইজেশন, পোলারিটি চেঞ্জ হলো। তার মানে ভেতরে এখন পজিটিভ, বাইরে নেগেটিভ হয়ে গেল, দ্যাট ইজ ডিপোলারাইজেশন। ক্লিয়ার হলো? এইটুকু বুঝতে পেরেছো? স্যার এইটুকু। বলছি কি অ্যাকশন পোটেনশিয়াল +30 মিলিভোল্ট টোটাল? অ্যাকশন পটেনশিয়াল +32 +40 পর্যন্ত রিচ করে। হ্যাঁ স্যার। রেস্টিং পোটেনশিয়াল ছিল -70 মিলিভোল্ট, এটা রেস্টিং কন্ডিশনে ছিল, এটা রেস্টিং পোটেনশিয়াল, এটা রেস্টিং কন্ডিশনে ছিল। +40 কে আমরা বলতে পারি অ্যাকশন পোটেনশিয়াল। বুঝতে পারলাম এইটুকু? তো এখন ভেতরে কি হলো, পজিটিভ হয়ে গেছে। মানে ভেতরে কেন পজিটিভ হলো? ডিউ টু অকুমুলেশন অফ হিউজ অ্যামাউন্ট অফ কি, সোডিয়াম। এইবার আসবে নেক্সট স্টেজ, এইটা। তার মানে এখন ভেতরে কি আছে, এখন এই জায়গাটায় ভেতরে পজিটিভ, বাইরে নেগেটিভ, তাই তো? মানে ভেতরে কি আছে, লট অফ সোডিয়াম আয়ন ঢুকে বসে রয়েছে। ঢুকেছে কিনা? কেন ঢুকেছিল? কারণ ভোল্টেজ গ্রেডের চ্যানেল অ্যাক্টিভেট হয়েছিল। এবার নেক্সট স্টেজের ফাংশন আসবে পাম্প, NaK প্লাস পাম্প। এই পাম্পটার নাম কি, সোডিয়াম পটাশিয়াম NaK প্লাস পাম্প। বুঝেছো? এই পাম্পটা কি করবে, এ পুরো হিসেব করে এটিপি ইউজ করে। এটিপি ইউজ করবে, পাম্পে সবসময় এটিপি লাগবে, অ্যাডনোসিন ট্রাইফসফেট। এটিপি ভাঙে গিয়ে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেটে ভাঙবে, এনার্জি দেবে। তার প্রেজেন্সে 3 মলিকিউলস অফ Na+কে বাইরে বের করে দেবে, আর বাইরে থেকে 2 মলিকিউলস অফ K+কে ভেতরে নিয়ে যাবে। এটা ভালো করে বুঝবে। এই পাম্পটা কি করে, 3টে মলিকিউলস অফ সোডিয়ামকে টেনে বাইরে বের করে দেবে, 2টো মলিকিউলস অফ পটাশিয়ামকে বাইরে থেকে ভেতরে ঢুকিয়ে দেবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ভালো করে জাস্ট ইমাজিন কর, 3টে চার্জ পজিটিভ বেরোচ্ছে, 2টো চার্জ পজিটিভ ঢুকছে। তার মানে আবার আগের কন্ডিশনের দিকে নিয়ে যাচ্ছে তো, আগের কন্ডিশন নিয়ে যাচ্ছে তো। কারণ বাইরের দিকে পজিটিভ আয়ন বাড়াচ্ছে, আবার 3টে চার্জ সোডিয়াম বার করছে, ভেতরে 2টো পজিটিভ আয়ন পটাশিয়াম ঢোকাচ্ছে। তাহলে বাইরে আবার আগের কন্ডিশনটাকে রিস্টোর করছে। আগের কন্ডিশন মানে কোন কন্ডিশনটা, যেটা পোলারাইজড কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটাকে রিস্টোর কে করলো, ওই পাম্প করছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তার মানে দ্যাট ইজ রিপোলারাইজেশন। দেন আবার কি হয়ে যাবে, বাইরে নেগেটিভ হয়ে যাবে, সরি বাইরে পজিটিভ হয়ে যাবে, ভেতরে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এরপরে কি দেখা যাবে, বাইরে এই জায়গাটা পজিটিভ হয়ে যাবে, ভেতরে নেগেটিভ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ কি দাঁড়ালো, রিপোলারাইজেশন। বুঝতে পারলে? 3টে স্টেজ ক্লিয়ার হলো। ফার্স্ট কেন পোলারাইজ ছিল, কেন কি বাইরে সোডিয়াম এন্ড পটাশিয়াম আয়ন, বাইরে সোডিয়াম অনেক বেশি ছিল, পটাশিয়ামও ছিল, কিন্তু ভেতরে কি ছিল, পটাশিয়ামও ছিল, বাট সোডিয়াম কম ছিল। বাট টোটাল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ ভেতরে কম ছিল, বাইরে বেশি ছিল। এই জন্য বাইরে পজিটিভ পোলারিটি শো করছিল, এন্ড ভেতরে নেগেটিভ পোলারিটি শো করছিল। নেগেটিভ কত ছিল, -70 মিলিভোল্ট। যেই স্টিমুলি আসবে একটা সোডিয়াম চ্যানেল ওপেন করবে, বিকজ সোডিয়াম চ্যানেল ইজ এ ভোল্টেজ গেটেড চ্যানেল। একটা সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাওয়া মানে কি, ধীরে 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 সোডিয়াম ভেতর দিকে ঢুকবে। সোডিয়াম ভেতরে ঢুকলে কি হবে, এই ভোল্টেজটা চেঞ্জ হবে, -70 মিলিভোল্ট টু -55 মিলিভোল্ট। যেই ভোল্টেজ চেঞ্জ হবে, সেই ভোল্টেজটা কি করবে, -55, পরপর 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 সোডিয়াম চ্যানেলগুলো ওপেন করবে। আর সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাওয়া মানে কি, হুড় করে সব কি ঢুকবে, সোডিয়াম। লট অফ সোডিয়াম ঢুকে যাবে, কার মধ্যে, এক্সোপ্লাজমের মধ্যে। তখন ভেতরে কি হবে, মাইনাস যেটা নেগেটিভ চার্জ ছিল সেটা পজিটিভ চার্জে কনভার্ট হবে। আর এই পজিটিভ চার্জ কত, 40 মিলিভোল্টে, 30 টু 40 মিলিভোল্টে পর্যন্ত চলে যাবে। যেই 30 টু 40 মিলিভোল্ট পর্যন্ত চলে যাবে, তখন দ্যাট ইজ অ্যাকশন পোটেনশিয়াল। মানে প্রথমে রেস্টিং পোটেনশিয়াল ছিল কত, -70। আচ্ছা, -55 কি বলেছিলাম, যে ভোল্টেজ পোটেনশিয়াল, যেটা কিনা সোডিয়াম চ্যানেল গুলো ওপেন করালো। তারপরে +32 +40 পর্যন্ত যাবে, সেটা কি হলো, অ্যাকশন পটেনশিয়াল। যেই অ্যাকশন পটেনশিয়াল রিচ করলো, এখানে একটা ব্যাপার আছে, যেই অ্যাকশন পটেনশিয়াল রিচ করে মানে +40 পর্যন্ত ম্যাক্সিমাম যায়, তখন সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে। +40 মিলিভোল্ট যখন রিচ করে যাবে না, সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে। কারণ ভোল্টেজ গেটেড চ্যানেল, যেমন -55 খুলতে পারে, +40 গেলে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে সোডিয়াম আর ঢুকবে না, এবং সোডিয়াম ঢুকছে না, কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভেট হচ্ছে এরপর। এন্ড দিস সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করছে, 3 মলিকিউলস অফ সোডিয়ামকে বাইরে বের করে দিচ্ছে, 2 মলিকিউলস অফ পটাশিয়ামকে ভিতরে ঢোকাচ্ছে।
তাহলে আগের কন্ডিশনটাকে রিস্টোর করছে, দ্যাট ইজ রিপোলারাইজেশন স্টেজ। এইভাবে নার্ভ ইম্পালস এই অ্যাকশন ফাইবার ধরে ধীরে 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 এগোতে থাকে। তো এইটুকু ক্লিয়ার সবার? স্যার বলছি স্যার পটাশিয়াম। এইখানে দেখা রয়েছে, দেখো নিউরনস আর excitable cells because their membranes are polarized state. Polarized state মানে বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ। So do you know why the membrane of the neuron is polarized? অ্যান্সার আগেই বলে দিচ্ছি আমরা। So different types of ion channels are present in the neural membrane. এখানে মেন দুটো চ্যানেলের নাম কি? Their ion channels are selectively permeable to different ions. When the neuron is not conducting any impulse, that is resting condition, মানে রেস্টিং পোটেনশিয়ালটাকে কথা বলছে, the axonal membrane is comparatively more permeable to potassium. Why more permeable to potassium? Because potassium channel is a leakage channel, so that is why they can pass easily, and nearly impermeable to sodium. Why? Because sodium চ্যানেলটা খুলবে তখনই যখন কি হবে, তোর স্টিমুলি আসবে বা ভোল্টেজ দিয়ে ওপেন করতে হবে। তার মানে রেস্টিং কন্ডিশনে নিয়ারলি ইম্পারমিয়েবল টু সোডিয়াম বাট পারমিয়েবল টু পটাশিয়াম। এটু ক্লিয়ার হলো? ওকে। Similarly, in the membrane there is a impermeable negatively charged protein inside the exoplasm. যেটা বললাম কিছু নেগেটিভলি চার্জ প্রোটিন থাকে এক্সোপ্লাজমে। Consequently, the exoplasm inside the axon contains high concentration of K plus and negatively charged protein. মানে ইনসাইডে কি থাকছে? হাই কনসেন্ট্রেশন অফ K plus আর নেগেটিভলি চার্জ প্রোটিন and low concentration of sodium. In contrast, the fluid outside of the axon contains low concentration of K plus, outside a K plus কম থাকে and high concentration of sodium. Thus form a concentration gradient. This ionic gradient across the resting membrane maintained by the active transport of sodium potassium pump. এইটা কিভাবে মেইনটেইন করে? Due to the sodium potassium pump. কেন? কারণ they transport 3Na plus outwards and 2K plus inside, যেটা আমরা পাম্পের অ্যাক্টিভিটি দেখিয়ে বললাম। তিনটে সোডিয়াম বাইরে বের করে দেবে, দুটো পটাশিয়াম ভেতরে ঢোকাবে। তাহলে এইখান থেকে অ্যাসারশন রিজনিং একটা আসবে, বা এইখান থেকে 100% অ্যাসারশন রিজনিং আসার চান্স আছে এই লাইন থেকে। এই যে কে মেনটেন করছে, কিভাবে মেনটেন করছে, কেন করলো, ক্লিয়ার হলো? এই জায়গাটা থেকে ভালো করে অ্যাসারশন রিজনিং প্র্যাকটিস করতে হবে। ওকে। তো as a result, the out surface of the axonal membrane possesses positively charged while the inner surface become negatively charged and therefore the polarized. So the electrical potential of different across the resting plasma membrane is called resting potential. Resting condition যেটা হয় resting potential, নার্ভ ইম্পালস জেনারেট হলে যেটা বলবো সেটা অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে? এবার অ্যাকশন পোটেনশিয়াল কি করে জেনারেট হয় দেখ। when a stimulus is applied at the site, স্টিমুলাস যে কোনো স্টিমুলাস, ইন্টারনাল স্টিমুলাস কথা বলছি, আওয়াজে, লাইটে, আওয়াজে কিছু পড়ে গেল, তুই ইন্টারনাল নিজে সরে বসছিস, নিজের মুভমেন্ট করছিস, যে কোনো স্টিমুলাস মেবি ইন্টারনাল অর এক্সটার্নাল, যখন স্টিমুলাস অ্যাপ্লাই করব অন দ্য পোলারাইজড মেমব্রেন, পোলারাইজড মেমব্রেন মানে বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, সো দ্য মেমব্রেন এট দিস সাইড এ বিকাম ফ্রিলি, এ মানে ওখানে যে পজিশনটা দিয়ে ছবিতে দিয়েছে, বিকাম ফ্রিলি পারমিয়েবল টু Na প্লাস। কেন ফ্রিলি পারমিয়েবল হলো বললো না, কিন্তু জানতে হবে কেন। কারণ সোডিয়াম চ্যানেলটা ওপেন হলো, দ্যাট ইজ ওয়াই ফ্রিলি পারমিয়েবল হলো। ক্লিয়ার? সো this leads to rapid influx of Na plus followed by the reversal of polarity. র্যাপিড ইনফ্লাক্স অফ Na প্লাস মানে কি? পোলারিটি চেঞ্জ হবে, এবং এই যে চার্জের কথাটা লেখা নেই, -70 থেকে -50 রিচ করা মানে পরপর পরপর সব সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম হবে ইনসাইড দ্য এক্সোপ্লাজম, তখন এক্সোপ্লাজমের পোলারিটি চেঞ্জ, -70 থেকে চলে যাবে +30 +40 রিচ করবে। এই দেখো, followed by reversal of polarity at this side, the outer surface membrane becomes negatively charged and inner become positively charged. চেঞ্জ হয়ে গেল। So this polarity of membrane at this side A thus reversed, hence depolarized, আগে polarized কন্ডিশনে ছিল, এখন depolarized হয়ে গেল। So the electrical potential difference across the plasma membrane at the site A is called action potential. So what is the action potential? A depolarized state যে +30 to 40 millivolt রিচ করে যাচ্ছে, that is action potential, who is in fact termed as a nerve impulse.
তাহলে এই অ্যাকশন পোটেনশিয়ালটাকেই আমরা কি বলি, নার্ভ ইম্পালস। মাথায় ঢুকলো? সো অ্যাট সাইট ইমিডিয়েটলি ahead the action, side B, the membrane has positively charged on outer surface and negatively charged inner surface. As the result, current flows inner side surface A to B, এখানে যে স্ট্রাকচারটা দিয়েছে, কারণ কি হচ্ছে, পটাশিয়াম গুলো আবার ঢুকছে, সোডিয়াম গুলো বেরিয়ে যাচ্ছে, তাই ব্যাক সাইডে রিপোলারাইজেশন হবে। মানে নার্ভ ইম্পালস যে ফলো করে করে যাচ্ছে, ধর এইটা এইখান থেকে নার্ভ ইম্পালস এদিকে যাচ্ছে, তাই তো? তার মানে এইখানে এইটুকু চলে এলো, কিন্তু ব্যাক সাইডটা কি হবে, ব্যাক সাইডটা আবার আগের কন্ডিশনে ফিরে আসবে। কেন? কারণ এখানে দেখা যাচ্ছে 3 মলিকুলস অফ Na+ বাইরে ঢুকছে, আর 2 মলিকুলস অফ পটাশিয়াম ভেতরে ঢুকছে। তাই এই সাইডটা বাইরে নেগেটিভ আর ভেতরে পজিটিভ হলেও ব্যাক সাইডে কি দেখা যাবে, আবার পজিটিভ নেগেটিভ হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য রিপোলারাইজেশনে চলে গেছে। এই হচ্ছে গল্প, বুঝলে? এবার বাকি এইটুকু, এই গল্পটা আছে, কুইকলি এবার নিজেরা মন দিয়ে পড়ো। এদিকে দেখো, ভালো করে দেখো, কিছু লিখবে না, এখন বোঝো। সো হোয়াট ইজ সাইন্যাপস? সাইন্যাপস ইজ দ্য মাইক্রোস্কোপিক জাংশন বিটুইন টু অ্যাডজেসেন্ট নিউরন। দুটো অ্যাডজেসেন্ট নিউরনের মাঝখানে যে মাইক্রোস্কোপিক জাংশন, তাকে সাইন্যাপস বলে। ছোটবেলায় পড়েছিস তোরা, একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু। ওই সাইন্যাপস স্ট্রাকচারালি দু রকমের হয়, একটা কেমিক্যাল সাইন্যাপস হয়। তো সাইন্যাপস টু টাইপের হয়, একটা কেমিক্যাল সাইন্যাপস আর একটা ইলেকট্রিক্যাল সাইন্যাপস। বুঝলি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার যেমন বলি, এটা ঠিক তেমন হবে। কেমিক্যাল সাইন্যাপস, ইলেকট্রিক্যাল সাইন্যাপস। কেমিক্যাল সাইন্যাপস মানে যেখানে সাইন্যাপটিক ক্লেফট থাকবে, মানে এই একটা নিউরন শেষ আর একটা নিউরনের শুরু, তার মানে এইখানে মাঝখানে গ্যাপ গ্যাপ দেখতে পাচ্ছিস? এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে, গ্যাপটা, এই গ্যাপটা আছে কেন? দিস ইজ দ্য সাইন্যাপটিক ক্লেফট। তো এই গ্যাপ যেখানেই থাকবে সেটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস, কারণ এখানে নিউরোট্রান্সমিটার নার্ভ ইম্পালস ট্রান্সফার করাবে। আর যদি এইটা এইরকম পুরো জুড়ে যায়, there is no synaptic cleft, তখন সেটা ইলেকট্রিক্যাল সাইন্যাপস। সো ইলেকট্রিক্যাল সাইন্যাপসের মাঝখানে কোনো সাইন্যাপটিক ক্লেফট থাকবে না, আর কেমিক্যাল সাইন্যাপসের মাঝখানে সাইন্যাপটিক ক্লেফট থাকবে। এবার ইলেকট্রিক্যাল সাইন্যাপসের মাঝখানে সাইন্যাপটিক ক্লেফট থাকলেও ভেরি মাইনিউট, মানে খুব একটা ইম্প্যাক্ট নেই, জুড়ে রয়েছে। তার জন্য কি হয়, নার্ভ ইম্পালস এইখানে থাকে, ধর বাইরে কি, বাইরে নেগেটিভ, এখন ভেতরে পজিটিভ, ডাইরেক্টলি সেইটাই ফলো করতে থাকে বাইরে। নার্ভ ইম্পালস একটা নিউরন থেকে আরেকটা নিউরন যেতে প্রবলেম হয় না। তুই নর্মাল, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধর একটা তার গরম করছিস, হিট দিচ্ছিস, আর একটা তারকে হিট দিচ্ছিস, দুটোকে হিট দিয়ে, মানে একটা হিট নেই, একটা হিট দেওয়া হচ্ছে। দুটোকে যদি জুড়ে রাখা হয়, হিটটা পাস করে যাবে আর একটা কন্ডাক্ট করে যাবে, কারণ কি টাচ করা রয়েছে। তো সেরকম নার্ভ ইম্পালস যখন ফ্লো করছে, যদি দুটো টাচ করে থাকে, ইজিলি ফ্লো করে যাবে, কোনো গ্যাপ নেই বলে। কিন্তু মোস্ট অফ দা সাইন্যাপস গ্যাপ আছে। গ্যাপ থাকার জন্য একটা নিউরন থেকে আরেকটা নিউরন নিয়ে যেতে কাউকে লাগবে, তখন সেটা কেমিক্যাল সাইন্যাপস বলা হয়। ক্লিয়ার হলো? আর ইলেকট্রিক্যাল সাইন্যাপস কোথায় থাকে? স্যার আইতে থাকে। আমাদের আই আছে তো, চোখ আছে তো, চোখের মধ্যে রেটিনা থাকে। রেটিনা, রেটিনা হচ্ছে ইনার মোস্ট লেয়ার। এই রেটিনা ইজ ফটো সেন্সিটিভ লেয়ার। রেটিনার মধ্যে এরকম 10টা লেয়ার অফ নিউরনের লেয়ার থাকে, 10 লেয়ার অফ নিউরন থাকে। এই নিউরনগুলোর মধ্যে বাইপোলার নিউরন, সিউডোনিপোলার নিউরন সব থাকে। এই নিউরন গুলো সব এইভাবে কি ইলেকট্রিক্যাল ইম্পালস করেছে, ব্রেনে কিছু জায়গায় আছে, আর রেটিনাতে থাকে ইলেকট্রিক্যাল ইম্পালস। সো কোথায় পাওয়া যায় একটু নোট করে রাখবে, বইতে ডাইরেক্টলি লেখা নেই। আহ আই, রেটিনাতে পাবো, হ্যাঁ, রেটিনাতে এটা পাবো। এন্ড সাম পার্টস অফ ব্রেন, পুরো জায়গায় পাবো না, সাম পার্টস অফ ব্রেন, বাট রেটিনাতে পাবো। আর কেমিক্যাল সাইনাপস থ্রু আউট বডি পাবো। তো কেমিক্যাল সাইনাপসে নার্ভ ইম্পালস অনেক বেশি স্লোয়ার, আর ইলেকট্রিক্যাল সাইনাপসে নার্ভ ইম্পালস ফাস্টার চলে যাবে, তাই না? কোনো গ্যাপই নেই। আচ্ছা, এই নার্ভ ইম্পালস পড়াতে গিয়ে আরেকটা জিনিস আমি বলে দিই, সাইনাপটিক ক্লেফটের পরে আসছি। একটা সেন্টেন্স আসে, সল্টেটরি নার্ভ ইম্পালস ইজ মোর ফাস্টার দেন নন মেডুলেটেড ফাইবার। মানে এটা একটা বোঝাই, তারপরে সেন্টেন্স বুঝবি। এই হচ্ছে নিউরন। তো নিউরনের টাইপস আমরা পড়েছিলাম আগে, একটা মেডুলেটেড নিউরন, একটা নন মেডুলেটেড নিউরন বলেছিলাম তো। তার মানে যার
মাইলিন শীথ থাকবে, যার মাইলিন শীথ থাকবে সে কি হবে? মেডুলেটেড নিউরন অর সল্টেটরি নিউরন বলা হয়। সল্টেটরি। দেখ, এটা হচ্ছে মাইলিন শীথ আছে। তো মাইলিন শীথ একটা যে ইনসুলেটর, নার্ভ ইম্পালস যেতে দেয় না। এই জন্য এই নোড অফ র্যানভিয়ার টু আর একটা নোড অফ র্যানভিয়ার নার্ভ ইম্পালস এইভাবে কি হয়, জাম্প করে করে চলে যায়। তার জন্য মেডুলেটেড নার্ভ ফাইবার বা সালটেটরি নার্ভ ইম্পালস ইজ মোর ফাস্টার। কেন স্লো হবে? জাম্প করে করে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে দৌড়ে যাচ্ছে। আর যদি এটা মেডুলেটেড না হয়ে নন মেডুলেটেড হতো, মানে মাইলশীথ নেই, তখন ধীরে 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 যাচ্ছে। এই জন্য মেডুলেটেড নার্ভ ফাইবার ইজ মোর ফাস্টার ইন নার্ভ ইম্পালস কন্ডাকশন দেন নন মেডুলেটেড নার্ভ ফাইবার। মাথায় ঢুকলো? যত রিফ্লেক্স অ্যাকশন হয়, রিফ্লেক্স অ্যাকশন জানা আছে, একটা পেন চলে এলো, আই ব্লিঙ্কিং হবে, নি জার্কিং হবে, এই যে রিফ্লেক্স অ্যাকশন গুলো সব কি দিয়ে হয়? মেডুলেটেড নার্ভ ফাইবার। সো মেডুলেটেড নার্ভ ফাইবারে নার্ভ ইম্পালস কেন ফাস্টার হয় ক্লিয়ার হলো? অ্যাসারশন রিজনিং আসতে পারে। মেডুলেটেড নার্ভ ফাইবারে নার্ভ ইম্পালস অনেক বেশি ফাস্টার হয় ডিউ টু প্রেজেন্স অফ মাইলিন শীথ। বিকজ মাইলিন শীথ একটা যে ইনসুলেটর, এটা হচ্ছে ফ্যাটি কভারিং একটা, যেটা তৈরি করে সোয়ান সেল। তার জন্য একটা নোড অফ র্যানভিয়ার থেকে আর একটা নোড অফ র্যানভিয়ার নার্ভ ইম্পালস কি করে? জাম্প করে করে যায়। মেডুলেটেড leg nerve impulse transfer is most faster in medulated nerve fiber. Nerve impulse transfer is more faster in medulated nerve fiber than non-medulated nerve fiber. এই যে মেডুলেটেড ফাইবার যেখানে লিখেছিস, মেডুলেটেড ফাইবার, তার ব্যাকেটে লিখে রাখতে পারিস, অনেক সময় সল্টেটরি নার্ভ ইম্পালসও বলা হয়। সল্টেটরি, SALTATORY, সল্টেটরি নার্ভ ইম্পালসও বলা হয় বা সল্টেটরি ফাইবারও বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? আর কেন হয়তো ক্লিয়ারলি বুঝে গেলি, ডিউ টু প্রেজেন্স অফ মাইলিন শীথ। ওকে, অনলাইন বুঝেছো ওই পার্টটা? ওকে, এইবার চলে আসবো অ্যাকশন। তার মানে দেখ, এইখানে স্ট্রাকচারটা ভালো করে দেখ। এই একটা অ্যাকশন দেখতে পাচ্ছিস, এটা কি অ্যাকশন টার্মিনাল, মানে অ্যাকশনের এন্ড। তারপরে দেখ, অ্যাকশন টার্মিনালের শেষে কি রয়েছে? সাইনাপটিক ভেসিকলস। সাইনাপটিক ভেসিকলস গুলোর মধ্যে কি থাকে? নিউরোট্রান্সমিটার। তো দেয়ার আর লট অফ নিউরোট্রান্সমিটার, যেমন অ্যাসিটাইল কোলিন, গ্লুটামিক অ্যাসিড, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, গাবা, GABA, গাবা, গামা অ্যামাইনো বিউটরিক অ্যাসিড, GABA। হ্যাঁ, এগুলো স্যার নিউরোট্রান্সমিটার। GABA, গামা অ্যামাইনো বিউটরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিন একটা নিউরোট্রান্সমিটার। এপিনেফ্রিন মানে অ্যাড্রিনালিন হরমোন, অলসো একটা যে নিউরোট্রান্সমিটার। অ্যাড্রিনালিন হরমোন দেওয়া হয় কারণ অ্যাড্রিনালিন হ্রাস হয়ে যায় বডিতে, তখন অ্যান্টি অ্যাড্রিনালিন দিয়ে ওটাকে সরানো হয়। আচ্ছা, গাবা, GABA, গামা অ্যামাইনো বিউটরিক অ্যাসিড, এগুলো সব কি নিউরোট্রান্সমিটার। কিভাবে কাজ করছে দেখ, আগে স্ট্রাকচারটা বুঝে নেন। তার মানে ফার্স্ট যেখান থেকে নিউরন এগোবে, নার্ভ ইম্পালস এগোবে, তাকে বলা হলো প্রি সাইন্যাপটিক নব। যেদিকে যাবে সেটাকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক নব। ওকে, আচ্ছা, পোস্ট সাইন্যাপটিক নবের মাঝখানে দেখ দের যে রিসেপ্টর, এই রিসেপ্টর কোথায় রয়েছে? পোস্ট সাইন্যাপটিক নবে, এটা থাকতে হবে। আর মাঝখানে গ্যাপটাকে কি বলা হয়? সাইন্যাপটিক ক্লেফট। তো সাইন্যাপটিক ক্লেফট আছে মানে এটা কি? কেমিক্যাল নাকি ইলেকট্রিক্যাল? কেমিক্যাল। ক্লিয়ার হলো? এবার দেখো ভালো করে বোঝো, সিকোয়েন্সটা মন দিয়ে বুঝবে, এনসেডদের ডিটেলস লেখা নেই। আমার এইখানে চলে এসেছে কি? নার্ভ ইম্পালস এসে গেছে, ঠিক আছে? তো নার্ভ ইম্পালস মানে ভেতরে এখন কি
ভেতরে হচ্ছে পজিটিভ, বাইরে কি নেগেটিভ। যেই এই কন্ডিশনটা এই নিউরনের আসছে, তখন কি হবে, এই যে সাইনাটিক ক্লেভ দেখতে পাচ্ছ, এইখান থেকে ক্যালসিয়াম আয়ন Ca2+, Ca2+, ছোট করে লিখি, এইখান থেকে Ca2+ ঢুকবে কার মধ্যে, প্রি সাইন্যাপটিক নবে। কেউ লিখবি না, আগে বোঝ না ভাই, খালি ঢুকছে, মারবো মাথায় একটা না, মাছি মারা কেরানি, তারপরে গিয়ে বাড়িতে মুখস্থ করবো। আগে বোঝ না, বোঝ না, বায়োলজিটা বুঝলে মনে রাখতে সুবিধা হবে, তারপরে লিখবি। দেখ, ক্যালসিয়াম আয়ন কোথায় ছিল, সাইন্যাপটিক ক্লেফটে। সাইন্যাপটিক ক্লেফট থেকে ক্যালসিয়াম আয়ন কোথায় গেল, প্রি সাইন্যাপটিক নব। যেই ক্যালসিয়াম আয়ন গেল, সেই ক্যালসিয়াম আয়ন কাকে স্টিমুলি করবে, সাইন্যাপটিক ভেসিকলকে স্টিমুলি দেবে। দেন সাইন্যাপটিক ভেসিকল এসে ডিফিউজ করবে, কোথায় ডিফিউজ করবে, এই মেমব্রেনে এসে ডিফিউজ করে যাবে। ডিফিউজ করলে সাইন্যাপটিক ভেসিকলস এর মধ্যে কি ছিল, নিউরোট্রান্সমিটার। আচ্ছা, নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে গেল কোথায়, সাইন্যাপটিক ক্লেফটে। নাও দ্য নিউরোট্রান্সমিটার বাইন্ড উইথ দ্য রিসেপ্টর, এই রিসেপ্টর এসে নিউরোট্রান্সমিটার বাইন্ড হবে। ঠিক আছে, যেই নিউরোট্রান্সমিটার বাইন্ড হবে, তখন এই যে পোস্ট সাইন্যাপটিক নব দেখতে পাচ্ছ, এটা পোস্ট সাইন্যাপটিক নব। এখান থেকে ক্যালসিয়াম, আবার ক্যালসিয়ামের খেলা। এনসিআরটি কিন্তু শুধু ক্যালসিয়াম বলে বেরিয়ে গেছে, কোথায় কিভাবে খেলা বলেন ভালো করে বোঝ। এখান থেকে ক্যালসিয়াম আয়ন আবার যাবে কোন দিকে, টুয়ার্ডস সাইন্যাপটিক ক্লেফট। যেই ক্যালসিয়াম আয়ন বেরোবে, তখন এই যে ভেতরে এইখানে যে মেমব্রেনটা আছে, এটা তো মেমব্রেন, এই মেমব্রেনে কি আছে, Na+ চ্যানেল। Na+ চ্যানেলকে এই ক্যালসিয়াম আয়ন গিয়ে অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করে দিলে বাইরে থেকে কি ঢুকে আসবে, সোডিয়াম ভেতরে ঢুকে আসবে। আর সোডিয়াম ঢুকে আসা মানে কি, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়ে যাওয়া। সেই অ্যাকশন পটেনশিয়াল আবার মুভ করে যাবে আর একটা নিউরনে। বুঝতে পারলি, মাসেলসের তো নার্ভ ইম্পালস জেনারেট হয়। এখানে আমি আবার সিকোয়েন্সটা বোঝাচ্ছি, ভালো করে বোঝ। হ্যাঁ, দিয়ে দাও। একটাই, না আসেনি তো। তুমি তবে আমাকে ও বড়টাতে ঢেলে দাও। আচ্ছা দেখ, আমি এখানে আবার একে বোঝাচ্ছি। ঠিক আছে, তার মানে আমি আবার পয়েন্টিং করছি, এটা কি, প্রি সাইন্যাপটিক নব। এটা কি, পোস্ট সাইন্যাপটিক নব। বোঝা গেল। তো রিসেপ্টর কোথায় থাকবে, পোস্ট সাইন্যাপটিক নবে। এই গ্যাপটায় কি বলা হয়, সাইন্যাপটিক ক্লেফট। ক্লিয়ার হলো। প্রি সাইন্যাপটিক নবে কি রয়েছে, দেয়ার ইজ এ নিউরোট্রান্সমিটার কন্টেনিং ভেসিকলস রয়েছে, তাই তো। তো এই ভেসিকলস গুলো কি বলা হয়, সাইন্যাপটিক ভেসিকল। বোঝা গেল। এবার ভালো করে বোঝ, সাইন্যাপটিক ভেসিকলস এর মধ্যে কি আছে, নিউরোট্রান্সমিটার আছে। সেই নিউরোট্রান্সমিটার গুলো মেবি এক্সাইটরি অর মেবি ইনহিবিটরি, দু রকমের হতে পারে। এক্সাইটমেন্টও করাতে পারে নার্ভ ইম্পালসটাকে, আবার ইনহিবিটরিও করাতে পারে। তাহলে এগুলোর মধ্যে কি কি থাকতে পারে, গামা অ্যামিনোবিউট্রিক অ্যাসিড, অ্যাসিটাইল কোলিন, গ্লুটামিক অ্যাসিড, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এইসব থাকতে পারে। তো যখন নার্ভ ইম্পালসটা কোথায় এসে পৌঁছেছে, নার্ভ ইম্পালসটা এখানে জেনারেট, ধর আমি এখানে জেনারেট হয়েছে, তার মানে বাইরে কি পজিটিভ হয়েছিল, এখন বাইরে নেগেটিভ হলো, ভেতরে পজিটিভ হয়ে গেল। এই নার্ভ ইম্পালস এটা ফ্লো করে এত দূর এসছে, তার মানে এখন নার্ভ ইম্পালস ধর এইখানে ভেতরে পজিটিভ, বাইরে নেগেটিভ, নার্ভ ইম্পালসটা কোথায় এসছে, এই কারণে এসছে। যেই নার্ভ ইম্পালসটা এন্ডে আসবে, তখন সাইন্যাপটিক ক্লেভ থেকে আমরা কি বললাম, ক্যালসিয়াম আয়ন ঢুকে পড়বে কোথায়, প্রি সাইন্যাপটিক নব। তো প্রি সাইন্যাপটিক নবে ক্যালসিয়াম আয়ন কি করবে, স্টিমুলি করে দেবে কাকে, সাইন্যাপটিক ভেসিকলকে। তখন সাইন্যাপটিক ভেসিকল কি করবে, ডিফিউজ হয়ে যাবে। ডিফিউজ হয়ে যাওয়া মানে কি, সে তার প্রোডাক্টটা রিলিজ করে দেবে। প্রোডাক্টটা কি ছিল, নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ কোথায় করবে, সাইন্যাপটিক ক্লেফটে। তখন নিউরোট্রান্সমিটার গুলো কোথায় গিয়ে বাইন্ড করবে,
এই রিসেপ্টরে বাইন্ড করবে, যেই রিসেপ্টরে বাইন্ড করবে তখন Ca2+ আয়ন কার মধ্যেও ছিল, পোস্ট সাইনাপটিক নবেও আছে, সেখান থেকে আবার সাইনাপটিক ক্লেফটে যাবে, তার হেল্পে এখানে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে। সোডিয়াম চ্যানেল ওপেন হলে সোডিয়াম ঢুকবে, আলটিমেটলি আবার দেখা যাবে ভেতরের দিকে পজিটিভ, বাইরে নেগেটিভ হয়ে গেছে, নার্ভ ইম্পালস জেনারেট হয়ে গেছে। সেই নার্ভ ইম্পালস আবার এদিকে মুভ করবে। মাথায় ঢুকলো একটু? তাহলে সিকোয়েন্সটা কি হলো? স্যার নার্ভ লাস্টের যে Ca2+টা ঢুকলো ওই পার্টটা স্যার আরেকবার এক্সপ্লেন করবে মানে। লাস্টে Ca2+টা ঢুকলো না, বেরোলো, সে সাইনাপটিক ক্লেফটে বেরোলো, সেই Ca2+ আয়ন কি করছে, সোডিয়াম চ্যানেলকে ওপেন করে দিচ্ছে। দিস সোডিয়াম চ্যানেল কি করছে, আবার বাইরে থেকে ভেতরের দিকে সোডিয়াম ঢোকাচ্ছে অ্যাকশনের ভেতরে, তখন নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে এবং সেই নার্ভ ইম্পালস সামনে দিকে এগোচ্ছে। তাহলে আমরা যদি সিকোয়েন্সিয়ালি লিখি, এটা যদি সিকোয়েন্সিয়ালি লিখে ফেলি, কি দাঁড়াচ্ছে? ফার্স্ট অফ অল কি হচ্ছে, নার্ভ ইম্পালস, তাই তো? প্রথমে নার্ভ ইম্পালস এলো, কোথায় এলো? এট দ্য এন্ড অফ প্রি সাইন্যাপটিক নব, আমি ছোট পিএস কে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রি সাইন্যাপটিক নব পিএস কে এলো, তখন কি হবে, Ca+ ইনফ্লাক্স হবে ফ্রম সাইন্যাপটিক ক্লেফট টু প্রি সাইন্যাপটিক নব, গেল। আচ্ছা, প্রিটা লিখতে হবে কারণ প্রি আর পোস্ট একরকমই হবে। প্রি সাইন্যাপটিক নবে গেল, দেন কি হবে, ডিফিউশন অফ, দেন সাইন্যাপটিক ভেসিকল ডিফিউজড, synaptic vesicle diffused and released, কি রিলিজ করবে, তোর নিউরোট্রান্সমিটার রিলিজ করবে। এই যে নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, দ্যাট বাইন্ডস উইথ দ্য রিসেপ্টর অফ পোস্ট সাইন্যাপটিক নার্ভ, এ কি করবে, বাইন্ডস উইথ রিসেপ্টর অফ পোস্ট সাইন্যাপটিক নার্ভ, যেই বাইন্ড করবে আবার ক্যালসিয়াম ইফ্লাক্স হবে, আগে ইনফ্লাক্স হয়েছিল, এবার ইফ্লাক্স হবে, মানে বেরিয়ে আসবে। দেন Na+ চ্যানেল ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে কি হবে, নার্ভ ইম্পালস আবার জেনারেট হবে, আর সেই নার্ভ ইম্পালসটা ফলো করবো। মাথায় ঢুকলো এবার? অনলাইন বুঝেছিস কিছু? সাইনোটিক ক্লেপ্টে ঢুকলো তো, পোস্ট থেকে সাইনোটিক ক্লেপ্টে ঢুকলো, এই বুঝেছিস অনলাইন? বেরোবে স্যার মানে, Na+এর পর কি লিখছো? দাঁড়া বলছি, বেরোবে মানে পোস্ট সাইনোটিক নব থেকে সাইনোটিক ক্লেপ্টে যাবে, Na+ এর পর কি, Na+ চ্যানেল ওপেন, দেন নার্ভ ইম্পালস জেনারেট। বুঝতে না পারলে বলবি, অনলাইন অফলাইন সবাইকে বলছি। এবার এনসিআরটা ভালো করে পড়, সাইনেপ্টিক ট্রান্সমিশনটা স্যার এনসিআরটিতে কি লেখা। Ca2+ ইফ্লাক্সটা পোস্ট সাইন। তো এবার শোনো, হিউম্যান ব্রেন, এটা একটু লিখে লিখে পড়ুন। দেখ, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নাম তো আগে বলেছিলাম, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো আমাদের বডিতে দু রকম নার্ভাস সিস্টেম থাকে বলেছিলাম, ওয়ান ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমি একটু রিক্যাপিচুলেশন করে দিচ্ছি, প্লাস কি থাকে, পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই নিয়ে পুরো বডিটা তৈরি। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি, এই হচ্ছে সুন্দর একটা ব্রেন, এই একটা তার স্পাইনাল কর্ড। সো ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে কি হচ্ছে, ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে কি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট কি আছে, এই যে ব্রেন থেকে কিছু এরকম নার্ভ বেরোয়, দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ, আর স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ বেরোয়, দ্যাট ইজ স্পাইনাল নার্ভ। তার মানে ক্রেনিয়াল নার্ভ
ক্রেনিয়াল নার্ভ কত থাকে আমাদের? 12 পেয়ার, যেটা আগে আমরা বলে দিয়েছি, তাই তো? আচ্ছা, সাপের কিন্তু 10 পেয়ার থাকে। ফ্রগ অলসো 10 পেয়ার্স। মাথায় রাখবে, ফ্রগ আমাদের সিলেবাসে আছে 11, 10 পেয়ার্স। সাপের ছোবল জানিস তো, 10 পেয়ার। স্পাইনাল নার্ভ কটা থাকবে? 31 পেয়ার্স। এগুলো স্পাইনাল নার্ভ। আচ্ছা, এই পিএনএস এর মধ্যে আবার দুটো পার্ট আছে বলেছিলাম আমরা। একটা অটোনমি, যেটাকে আমরা বলতে পারি সোমাটিক, আর একটা হচ্ছে অটোনমিক। দুটো আলাদা। তো সোমাটিক যেটা, সেটা হচ্ছে তুই নিজের উইলসে কন্ট্রোল করতে পারিস। যেমন আমাদের স্কেলিটাল মাসল, স্কেলিটাল মাসল মুভমেন্ট যেটা হয়, সেটা তুই তোর নিজের উইলসে কন্ট্রোল করতে পারিস। সেই নার্ভাস সিস্টেমটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেম মানে তুই তোর কন্ট্রোল করতে পারিস না। হাতটা একটা বন্ধ করে দেখা দিই 10 মিনিট, পারবি? পারবি না। লাংসটা সার্টেন টাইমের জন্য বন্ধ করতে পারি, তারপরে পারবি না। তার মানে কিডনি তার কাজ করে চলছে, তুই খাবার খেলে স্টমাক চার্নিং করা স্টার্ট করে দেয়। এই যে মুভমেন্ট গুলো হবে, এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এ আবার দু রকমের হয়, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। এগুলো আমরা পড়েছি। তো আমরা আজকে যেটা মেন পার্ট পড়তে যাব সেটা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেন পার্ট আমাদের পড়বো সেটা ব্রেন। এর আন্ডারে কি পড়বো স্যার? ব্রেন। ভালো করে শোনো, ব্রেন কে আমরা তিনটে পার্টে ভাগ করব। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেন, তোর ব্রেনের সব থেকে বড় পার্ট হচ্ছে ফোর ব্রেন। অ্যারাউন্ড 85% এরিয়া ফোর ব্রেনে থাকে। 85% এরিয়াই ফোর ব্রেনে রয়েছে। বাদ বাকি মিড ব্রেনে খুব অল্প থাকে, বাকি হাইন্ড ব্রেনে চলে যাবে। এই যে ফোর ব্রেন, এখানে আবার তিনটে রিজিয়ন আছে। সেরিব্রাম, এটাই সব থেকে বড় পার্ট। ডায়ানসেফেলন, আর একটা হচ্ছে অলফ্যাক্টরি লোব। অলফ্যাক্টরি লোব না বলে অলফ্যাক্টরি পার্ট লিখে রাখ। এই এদিকে দেখ, এই সাইন্টিস্ট এদিকে দেখ, শিখতে এসেছিস, মন দিয়ে শেখ। হ্যাঁ, সেরিব্রাম ইজ দা মেইন পার্ট অফ ইয়োর ফোর ব্রেন। এই সেরিব্রামের চারটে পার্ট থাকে। কি কি চারটে পার্ট থাকে? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। এই দেখো, হাতটা তোলো, নিজের হাত না। এই যে হাতের এই যে পোর্শনটা যেখানে আমি রাখলাম, এটা কি? দ্যাট ইজ দ্য ফ্রন্টাল পার্ট। কর কর কর, নিজের হাতে কর। ফ্রন্টাল, অনলাইন করে চেস্ট কর। এটা ফ্রন্টাল। এই যে পার্টটা, এটা হচ্ছে কি? আরে অঙ্কুশ, কপাল ধরতে বলিনি, শুভদৃষ্টি হচ্ছে না এইখানে। এইখানে এইটা হচ্ছে কি? প্যারাইটাল। এই দুটো সাইড টেম্পোরাল, ব্যাক সাইড অক্সিপিটাল। ধরবো রুদ্রাক্ষ এখনই। প্যারাইটাল, ভালো করে দেখে নে, প্যারাইটাল, টেম্পোরাল, ফ্রন্টাল, অক্সিপিটাল। ঠিক আছে, ইশারা করবো, বলতে হবে। চলো, এটা কি স্যার অলিভিয়া? আবার একবার রিপিট করুন। স্যার ফ্রন্টাল, এইটা প্যারাইটাল, প্যারাইটাল, এই হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল, ব্যাক সাইড অক্সিপিটাল। অক্সিপিটাল। মাথায় থাকবে। অ্যাকচুয়ালি যেখানে যেখানে রাখলাম আমরা মুভমেন্ট লোকোমোশনে বোন পটিয়েছিলাম, ও তার উপরে কভারিং গুলো হচ্ছে সেই স্কালের নাম ছিল, মনে পড়ে? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, প্যারাইটাল বোন, ফ্রন্টাল বোন, টেম্পোরাল বোন, সব নাম ছিল। অ্যাকচুয়ালি দু সাইডে টেম্পোরাল, এখানে প্যারাইটাল, এখানে অক্সিপিটাল, সামনে ফ্রন্টাল। ক্লিয়ার তো? চলো আমি হাত দেখাবো, বলতে হবে রুদ্রাক্ষী, জোরে বল। এই লাঠি নিয়ে যাব?
হ্যাঁ, এটা একটা কি ছিল? টেম্পোরাল। ঠিক বুঝলি কাঞ্চন, এটা কি? এটা, হ্যাঁ এটা টেম্পোরাল তো। হ্যাঁ, তো এই হচ্ছে টেম্পোরাল, বুঝলি? এমন পেটাবো টেম্পোরালি পুরো বন্ধ হয়ে যাবে, সব কান টান সব। সবার ফাংশন বলে দেবো। হ্যাঁ, সো ডায়ানসেফালনের পার্টটা নোট করো। ডায়ানসেফালনে কি কি আছে? ডায়ানসেফালনের আবার তিনটে রিজিয়ন আছে। এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস, থ্যালামাস। অলফ্যাক্টরি পার্ট এখানে দুটো আছে, সব বোঝাবো, টেনশন কিছু নেই। অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি ট্র্যাক্ট। অলফ্যাক্টরি লোব আর অলফ্যাক্টরি ট্র্যাক্ট। তো আমরা ফোর ব্রেনটা ডিটেলসে শিখি, তারপরে এই মিড আর হাইন্ডের দিকে আসবো। ওকে, তো চলো একটু শিখে নিই। ব্রেন আর স্পাইনাল কর্ড, এর উপরে কভারিংটার নাম হচ্ছে মেনিনজেস। ব্রেন এন্ড স্পাইনাল কর্ডের উপরে কভারিংটার নাম কি বললাম? মেনিনজেস। প্যাড, পিএডি প্যাড, মাথায় একটা প্যাড আছে, পিএডি, ভেতর থেকে পিএডি। পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড, ডিউরামেটার। ডিউরামেটার সব থেকে ডিউরেবল, সব থেকে শক্তিশালী, দ্যাট ইজ ডিউরামেটার। তারপরে অ্যারাকনয়েডস, আর ভেতরে আছে ভাস্কুলার এরিয়া, সেটা হচ্ছে পিয়া ম্যাটার। তো মেনিনজেসের তিনটে লেয়ার। ইনসাইড থেকে প্যাড, মাথায় থাকবে পিএডি, ইনসাইড থেকে পিএডি, পি ফর পিয়া ম্যাটার, এ ফর অ্যারাকনয়েড, ডি ফর ডিউরামেটার। সো তিনটে রিজিয়ন ক্লিয়ার থাকবে, অ্যামেটিরিয়ার ম্যাটার। তো এই তিনটে নিয়ে হচ্ছে মেনিনজেস। আচ্ছা, মেনিনজাইটিস নাম শুনেছিস? এই মেনিনজেসের মধ্যে যদি ইনফেকশন হয় তখন তাকে বলে মেনিনজাইটিস। হ্যাঁ, কারণ আইটিস মানে রিলেটেড ইনফ্লামেশন হবে, কারণ ইনফেকশন হলেই ইনফ্লামেশন আসবে, দ্যাট ইজ মেনিনজাইটিস। যেমন আর্থ্রাইটিস বোনের মধ্যে পড়েছিলাম, বোনের মধ্যে পেন হলে আর্থ্রাইটিস, মাসেলসে বললে মায়ালাইটিস, তেমন মেনিনজেসের হলে মেনিনজাইটিস। মাথায় ঢুকলো? না ঢুকলেই ভালো, মেনিনজেস আটকে যাওয়াটাই বেটার। তো এইখানে ছোট্ট দুটো ইনফরমেশন বলে দেবো, নোট করবে। সব থেকে হার্ডেস্ট লেয়ার কোনটা? নাম সেজন্য ডিউরামেটার, ডিউরেবল। সবসময় ভেবে চিন্তে পড়বি, দেখবি মনে থেকে যাবে, এটা হার্ড। আর সব থেকে ভাস্কুলার মানে ব্লাড ভেসেল থাকবে পিয়ামেটার, বুঝলেন? সফট পার্ট। আর অ্যারাকনয়েডটার হচ্ছে এইখানে থাকে, অ্যারাকনয়েডাল স্পেস থাকে, মাঝখানে মাঝখানে ফাঁকা এরিয়া আছে, এর মধ্যে আবার সিএসএফ বসে থাকে। সিএসএফ কিন্তু এখানেও থাকে, মেনিনজেসেও সিএসএফ থাকে। কোথায়? অ্যারাকনয়েডে। শক অ্যাকচুয়ালি, জীবনকে শকই শক হয়। মধুর মা। আচ্ছা ঠিক, ঠিক আছে ঠিক আছে, নো কমেন্ট। এ দেখ, সিএসএফ, তো সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায়? অ্যারাকনয়েডে থাকে। মানে মেনিনজেসেও কিন্তু সিএসএফ থাকে। ক্লিয়ার হলো? মাথায় থাকবে তো? তাহলে মেনিনজেস সম্বন্ধে বেসিক আইডিয়া ক্লিয়ার হলো। মেনিনজেস হচ্ছে কি? একটা প্রোটেক্টিভ লেয়ার, যেটা ব্রেন আর স্পাইনাল কর্ডকে কভার করে। ইট হ্যাজ থ্রি পার্ট: pia mater, arachnoid, dura mater. The outermost layer is the dura mater, innermost layer is the pia mater, and middle layer is the arachnoid. So hardest part is the dura mater, inner part soft part, that is vascular part, that is pia mater, and arachnoidal part যেখানে কি থাকে? সিএসএফ থাকে। মাথায় থাকবে? হ্যাঁ, এইটুকু মাথায়। শক অ্যাবজর্বার, প্রোটেকশন, এগুলোতে রোল প্লে করে। হ্যাঁ, মিডলেই তো রেখেছি। পিয়া মেটার ইনার লেয়ার, ওই তো মেনিনজেস ক্রস করছে না। হ্যাঁ হ্যাঁ, টেম্পোরাল লেয়ারে পৌঁছতে হবে, টেম্পোরাল।
এদিকে দেখ, তো আমরা এখন যেটা মেন পার্ট পড়বো সেটা হচ্ছে ফোর ব্রেন। ভালো করে ফোর ব্রেনটা শিখি। ফোর ব্রেন, তো ফোর ব্রেনের ফার্স্ট পার্টের নাম কি বলেছিলাম? সেরিব্রাম। Cerebrum is the largest part of the forebrain and almost 80 to 82% এরিয়া এটা কভার করে থাকে। সো উই হ্যাভ টু সেরিব্রাল হেমিস্ফিয়ার, এরকম এদিকে একটা এদিকে একটা, হ্যাঁ, উই হ্যাভ টু সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার জয়েন করেছে একটা নিউরোমাস্কুলার পার্ট দিয়ে, তার নাম কি? কর্পাস ক্যালোসাম। কোন সাম? কর্পাস ক্যালোসাম। সো টু সেরিব্রাল হেমিস্ফিয়ার জয়েন টুগেদার বাই কর্পাস ক্যালোসাম, এইটুকু মাথায় থাকবে। বোনি স্ট্রাকচার নয়, মাস্কুলার স্ট্রাকচার, নিউরোনাল মাসল দিয়ে তৈরি। ক্লিয়ার হলো? আচ্ছা, সেরিব্রামের মধ্যে এরকম কিছু ফোল্ডিং স্ট্রাকচার দেখতে পাই। এই ফোল্ডিং কেন? এই ফোল্ডিংটা মেন কজ কি? যত বেশি ফোল্ডিং থাকবে তত সারফেস এরিয়া বেশি হবে, তার মানে সেখানে নিউরনের হোল্ডিং ক্যাপাসিটি বেশি হবে, নিউরন ধরে রাখার চান্স বেশি, নাম্বার অফ নিউরনটাকে বেশি রাখা যাবে, বুঝেছিস? যেটা ভেতর দিকে ঢুকে গেছে, ইনভাজিনেট করেছে, সেটা কি? আর যেটা বাইরের দিকে ফুলে উঠেছে সেটা কি? তার নাম স্যার তো গাইরি মুখে। সালকি। হ্যাঁ, তা কোনটা গাইরি কোনটা সালকি? ফুলকি বল, কোনটা গাইরি কোনটা সালকি? স্যার না, বাইরে যেটা প্রোট্রুড করেছে সেটা গাইরি, আর রাইট, ভেতরের যেটা ইনভ্যাজিনেশনটা ইনভাজিনেট সালকি। করেছে, দেখ মাথায় রাখবি কি করে, দেখ, এস ফর সালকি, তাই তো? তো তার মানে এই যে পাহাড়ের মতো উঠে রয়েছে, এদিকে উঠে রয়েছে, এদিকে উঠে রয়েছে, এটা জিটা হচ্ছে ঢুকে গেছে ভেতরের দিকে, গ্রুপ ঢুকে গেছে। ও স্যার, ওই জন্যই তো আমি বসছি, তুমি দেখো, জি ফর গাইরি সেটা ভেতর দিকে ইনভ্যাজিনেট করে গেছে, সালকিটা হচ্ছে বাইরের দিকে প্রোট্রিউডেড করেছে। মাথায় থাকবে, SULCI, সালকি বা সালকাস বলা হয়। আর গাইরি বা গাইরাস, গাইরিটা হচ্ছে ইনভ্যাজিনেট করে গেছে, সালকিটা হচ্ছে প্রোট্রিউডেড হয়ে সামনের দিকে এগিয়ে এসেছে। ক্লিয়ার হলো? তো এই পার্টটাকে বলা হয় সালকাস অর গাইরাস অর সালকি অর গাইরি। এর মেন কাজটা কি? এ হচ্ছে সারফেস এরিয়াটাকে বাড়িয়েছে, যার জন্য নিউরন অকুমুলেশন বেড়ে গেছে। আচ্ছা, এই যে সেরিব্রাম, এই সেরিব্রামের চারটে লোব বলে দিলাম। কি কি লোব? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তো রুদ্রাক্ষী বলো, এটা কি হয়ে গেল? কি ব্রেন রে ভাই, চাইনিজ কোম্পানির ব্রেন, মাঝে মাঝে কাজই করেন। বলো, প্যারাইটাল, তুই চুপ করবি, কোনো কথা বলবি না। এই তুই বল, এটা কি? অক্সিপিটাল, এটা ভেরি গুড। তো এইদিকে দেখ, আমি একটু সুন্দর ব্রেন বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। এই যে ব্রেনটা, এই যে পার্টটা, এইটার নাম কি? সেরিব্রাম। সেরিব্রাম, বেলাম নয়, বেলামে এল আছে লোয়ার পার্ট, সেরিব্রাম আপার পার্ট, ইউ আছে। তো এই সেরিব্রামের এই যে পার্টটা, এটাকে বলা হয় ফ্রন্টাল পার্ট। এই যে পার্টটা, এটা হচ্ছে প্যারাইটাল পার্ট। এই পার্টটা অক্সিপিটাল পার্ট, এই পার্টটা টেম্পোরাল। হ্যাঁ, দুপাশে দুটো, এটুকু বুঝলাম। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এটুকু বুঝতে পারছি। সাইড ভিউ, বা এটা সাইড ভিউ আছে, হ্যাঁ, সাইড থেকে দেখাচ্ছি, সাইড ভিউ। এইবার একটা জিনিস বোঝ, এই চারটের ফাংশন লিখিয়ে দিচ্ছি, নোট কর। ফ্রন্টাল, বলে না মামনি তোমার কপালটা কি ভালো, আরে কপাল ভালো মানে তোর ফ্রন্টাল লোব ভালো, আর ফ্রন্টাল লোবই তোর সবকিছু, বুঝলি? তোর জাজমেন্ট, তোর মেমোরি, স্পিকিং এবিলিটি, তোর IQ, সব এই ফ্রন্টাল লোব। কপাল বড় হলে কিন্তু তোর তো দোষই আছে, কপালে ছোট্ট হয়ে গেছে। আচ্ছা লে, নোট কর, ফ্রন্টাল লোব, স্পিকিং এবিলিটি, IQ, স্পিকিং এবিলিটি, IQ, জাজমেন্ট, মেমোরি, সব ফ্রন্টাল লোব, বুঝেছো? ওই জন্য অলওয়েজ হেলমেট পরে যাবে।
ও মাথায় ফাটায় লাগলে গেল। মেমোরি, শর্ট টার্ম মেমোরি লস তো তো এমনি হয়। হ্যাঁ, না জানলে হয় মানে? হ্যাঁ, পরে বলবো। এদিকে দেখ, প্যারাইটাল। প্যারাইটাল নোট করো, টাচ, পেন, প্রেসার, হিট, কোল্ড। আইকিউ ফার্স্ট করতে হয় ভাই। আইকিউ তো ঠিক আছে, হাত শ্বাস নয় তো। তো সেটা কানেক্টেড উইথ ব্রেন নাকি সোমাটিক নার্ভাস সিস্টেম। টাচ, পেন, পিআইএন, পেন, পিএন নয় কিন্তু, হ্যাঁ। প্রেসার, হিট, কোল্ড, এইসব গুলো কে ধরতে পারে, বুঝতে পারে, এগুলো সব প্যারাইটালের গল্প। এই তুই এদিকে কথা তো বলছে সায়েন্স, কথা বলবি না তুই, শোন। অক্সিপিটাল, দেখতে হেল্প করে। ভিশন, ওই জন্য এই ঘাড়ের পেছনে মারলেই দেখবি চোখ ব্লার হয়ে যাবে। সুতরাং কিভাবে মারবো, কিভাবে করবো সব শিখে নে। এইখানে মারবি তো চোখ ব্লার হবে। অক্সিপিটাল, ভিশন। আচ্ছা, কানের গোড়ায় মারলে কান কি হয়, ঘ ঘ করে আওয়াজ করে, কেন? টেম্পোরাল লোবে এফেক্ট হয়েছে। আচ্ছা, টি ফর টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে তিনটে ফাংশন আছে। কেন? ফার্স্ট ফাংশনটা বলে দিচ্ছি, হিয়ারিং। দেখ দুই কানে দুটো রয়েছে, হেডফোন লাগা, সেখানে টেম্পোরাল লোব শুনতে পায়। এইখানে একটা এরকম কয়েল স্ট্রাকচার হয়ে বেরিয়ে আসে সামনের দিকে। দাঁড়া নাই, বেশি সায়েন্টিস্ট। বুঝতে পারছিস? কিছু একটা ইমাজিন করতে পারছিস? এটা কি তোর না? বুঝতে পারছিস? এই যে তোর, এই যে টিউবটা দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে অলফ্যাক্টরি ট্র্যাক, যেটা তোর নাকের মধ্যে এসে ওপেন হয়েছে। এটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব। এটা কি? অলফ্যাক্টরি বাল্ব। আর এইটা কি? অলফ্যাক্টরি ট্র্যাক, যেটা ডাইরেক্টলি গিয়ে কোথায় কানেক্ট হয়েছে? টেম্পোরাল লোবের সাথে। আর এই অলফ্যাক্টরি বাল্বের কাছে রয়েছে দেয়ার ইজ আ নিউরন। এটাকে বলা হয় অলফ্যাক্টরি নিউরন বা অলফ্যাক্টরি নার্ভ। যেটা সুন্দর সুন্দর বিরিয়ানির গন্ধ, আহ সুন্দর সুন্দর খাবারের গন্ধ আমরা পাই, ডিউ টু প্রেজেন্স অফ দিস অলফ্যাক্টরি ট্র্যাক এন্ড বাল্ব। মাথায় ঢুকলো? তার মানে টেম্পোরাল লোবের আরেকটা কাজই কি হয়ে গেল? স্মেল। আর স্মেল রিলেটেড টু টেস্ট। তো টেস্ট, স্মেল অ্যান্ড হিয়ারিং, এই তিনটের কাজ হচ্ছে কার? টেম্পোরাল লোবের। তো টেম্পোরাল লোবের কাজ হচ্ছে কি কি বললাম? হিয়ারিং, কানে শোনা, টেস্ট আর স্মেল। করোনার সময় বলেছিল না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মানে কোনো টেস্ট পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না। তার কারণ হচ্ছিল কি, এর উপরে মিউকাস জমে যায়। এই জন্য যখনই সর্দি হয় বা ইয়ে হয়, এর উপরে মিউকাস লেয়ার জমে গেলে যে ফ্র্যাগনেন্স গুলো যায়, খাবারের তো একটা ফ্র্যাগনেন্স আসে, পার্টিকেলস আসে, এই পার্টিকেলস গুলো এখানে পৌঁছতে পারে না। ওই জন্য তো টেস্ট পাস না। জ্বর হলে যে 99 ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর, তখন কি হয়? ওখানে পৌঁছবে না। ওটা ফ্যারানাইট বলে। হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, বুঝেছি। এদিকে দেখ, তার মানে এইটুকু বুঝলাম, টেম্পোরাল লোবের কাজ কি হলো? হিয়ারিং, স্মেল অ্যান্ড টেস্ট। ক্লিয়ার হয়ে গেল? তো চারটে লোবের ফাংশন ক্লিয়ার তো? না, আর বলতে পারছি না। তোর আইকিউ সাইকেল দোকানে একবার দেখিয়ে নিয়ে, আইকিউ, জাজমেন্ট, মেমোরি, এইগুলো সব। এবার দেখ, এই কথা কম বলে, এই দেখ, তাহলে ফ্রন্টাল লোবের ফাংশন ক্লিয়ার, প্যারাটাল লোবের ফাংশন ক্লিয়ার, অক্সিপিটালের ফাংশন ক্লিয়ার, ভিশন, টেম্পোরালের ফাংশন ক্লিয়ার। আচ্ছা, ফোর ব্রেনে আরেকটা পার্ট বলেছিলাম, অলফ্যাক্টরি পার্ট। সেখানে অলফ্যাক্টরি ট্র্যাক আর বাল্ব ক্লিয়ার হয়ে গেল। এবার কি পড়ে রইল? ডায়ানসেফালন। ডায়ানসেফালন থাকে কোথায়? জাস্ট এই পোর্শনটাতে। এই পোর্শনটাতে রয়েছে ডায়ানসেফালন, যেটা ফ্লোর হয়ে একটু ছোট্ট করে পিটুইটারিটা বাইরে, এটা পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড ইজ নট পার্ট অফ ব্রেন।
একটা সুন্দর ওয়ালা আছে বায়োলজি, সেখানে দেখছিলাম বলছে পিটুইটারি গ্ল্যান্ড ইজ পার্ট অফ ব্রেন, পড়াচ্ছে একদম ওয়ালা। এই, তো দেখলাম না, ভুল পড়াচ্ছে। যাই হোক, সো এই পিটুইটারি কিন্তু পার্ট অফ ব্রেন নয়, কিন্তু কানেক্ট উইথ দ্য হাইপোথ্যালামাস থ্রু দ্য ট্র্যাক্ট, বুঝেছো? ইনফান্ডিবুলাম বলা হয়, ট্র্যাক দিয়ে কানেক্ট থাকে। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কেন বড় করছি, একটু লার্জ সাইজ করছি। এর একটা স্ট্রাকচার, ঠিক আছে? তো এইখান থেকে আমরা এই পার্টটা বাদ দিয়ে দেব, কারণ এই পার্টটা আমার ব্রেনের পার্ট নয়। তো এটা পিটুইটারি বাদ দিয়ে দিলাম। চলো পিটুইটারি বাদ যাও, এই পার্ট চলে এলো। এই পার্টের উপরে একটা মোটা ট্র্যাক লাইনের মতো স্ট্রাকচার পাবো। দেখ, তিনটে এরিয়া আমি সেপারেট করলাম। আপার এই ঘরটা যদি আমি ধরে নিই ডায়ানসেফালন, এই ঘরের ছাদটা এটা হচ্ছে এপিথ্যালামাস, এই ঘরের ওয়ালটা এটা হচ্ছে থ্যালামাস, এই ঘরের ফ্লোরটা এটা হচ্ছে হাইপোথ্যালামাস। তার মানে এইটা হচ্ছে এপি, বুঝলি গোপি? এটা এপি, এপিথ্যালামাস। এইটা কি? থ্যালামাস। এইটা কি? হাইপোথ্যালামাস। তার মানে এপিথ্যালামাস হচ্ছে ডায়ানসেফালনের কি রূপ, আর বডি বা ওয়াল কোনটা? থ্যালামাস। হাইপোথ্যালামাসটা কি? ফ্লোর। ফ্লোরটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই যে এপিথ্যালামাসের অ্যান্টেরিয়র পার্ট, এপিথ্যালামাসের অ্যান্টেরিয়র পার্ট, এই যে অ্যান্টেরিয়র পার্টটা দেখছো, এই অ্যান্টেরিয়র পার্টটা একটা বালজিং স্ট্রাকচার রয়েছে, পোস্টেরিয়র পার্টে একটা বালজিং স্ট্রাকচার রয়েছে। এই যে বালজিং স্ট্রাকচারটা, এটাকে বলা হয় কোরোয়েড প্লেক্সাস। কোরোয়েড প্লেক্সাস, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, কোরোয়েড প্লেক্সাস। এইটা তৈরি করে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এখান থেকে তৈরি হয়। তোর বডির যত সিএসএফ কোথা থেকে তৈরি হবে? কোরোয়েড প্লেক্সাস থেকে, বুঝলে? The choroid plexus is the anterior part of the epithalamus that produce CSF. ক্লিয়ার হলো? আচ্ছা, পেছনের বালজিং স্ট্রাকচারটার নাম কি? পিনিয়াল গ্ল্যান্ড। নাম তো শুনে থাকবি। পিনিয়াল গ্ল্যান্ড তোর বায়োলজিক্যাল রিদিন, বায়োলজিক্যাল ক্লক, ঘুম পাওয়া, খিদে পাওয়া, এগুলো কন্ট্রোল করে। এই যে ধরো তোরা রাতের পর রাত জেগে যাচ্ছিস, মানে ইনস্টাগ্রামে কাটিয়ে দিচ্ছিস, যাই হোক, তুই নোস, তুই অন্য কিছুতে। তো ব্যাপার হচ্ছে এই যে দিনের কেউ বই ধরে জাগে না, খুব কম বাচ্চা আছে। তো ওই যে অন্য জায়গায় কাটিয়ে দিচ্ছি, সেটাতে কি হচ্ছে? এই যে গ্ল্যান্ডটা ইনফেক্ট হচ্ছে, এফেক্টেড হলে কি হবে? ওই জন্য তোদের স্লিপ সাইকেল সব ব্রেক হয়ে গেছে, টাইম টাইম ঘুম পায় না। ঘুম কখন পায়? শুধুমাত্র এনসিইআরটির বই দেখে। ওহ, বই দেখলাম ঘুম পেয়ে গেল, এটা একটা স্টিমুলি। হ্যাঁ, এছাড়া ঘুম টুম পায় না। এছাড়া মোবাইল দিয়ে দিয়ে রাতের পর রাত জেগে থাকে, ওয়েব সিরিজ দিয়ে কাটিয়ে দেবে, স্টিমুলি। বয়স হলে দেখবি দাদু দাদু যদি বাড়িতে থাকে, দেখবি রাত্রে ঘুম পাচ্ছে না, তাদেরকে ওষুধ দিতে হয়। কেন দিতে হয়? এই যে পিনিয়াল গ্ল্যান্ড যত বয়স হবে আস্তে আস্তে কাজ করে না। বাচ্চা দেখবি জন্মে এসে প্রথম প্রথম সে দেখবি রাত্রে সারা রাত জেগে থাকছে, সকালবেলা 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, কারণ তার সেই বায়োলজি ক্লক সেট হয়নি। নর্মাল আমাদের দেখবি এভরিডে মর্নিং যে টাইমে পটি পায়, ঠিক সেম টাইমে পটি পায়, যাই করি নাই করি। কেন হয় এরকম? হ্যাঁ, কনস্টিপেশন কেস আলাদা, নর্মাল কেস বলছি। কেন হয়? কারণ বায়োলজি ক্লক সেট হয়ে গেছে, খিদে পাওয়া বায়োলজি ক্লক সেট হয়ে যায়, ঘুম পাওয়া ক্লক সেট হয়ে যায়। সো আমরা অভ্যাসের দাস। আমরা বলি যে 8 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমোতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা নেসেসারি, বাট সেটা নেসেসারি নয় যে রাতে ঘুমোতে হবে। কেউ যারা নাইট ডিউটি করে তারা দিনে ঘুমায়। এবার আমরা কি, আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, আমাদের বিদ্যান দেখাতে গিয়ে নিজেদেরকে আমি সারা রাত পড়লাম, যে 7 দিন উফ, উফ, ভালো লাগছে না, এই করছি, কোনো লাভ নেই। অনেকে করে না, হোল নাইট পড়ে ফেলে নিজের সেলফ স্যাটিসফ্যাকশন দিয়ে 7 দিন আর পড়তে পারছে না, মানে বই ধরছে, কোনো মেন্টাল ইয়ে আসবে না। কারণ বায়োলজি ক্লক ব্রেক করা যাবে না, উই আর নট এ রোবট, আমরা মেশিনও নই যে একটা সুইচ অন করে দিলাম অন হয়ে গেল।
একটা বায়োলজিক্যাল ক্লক সেট করতে হবে, রুটিন রুটিন সেট করতে হবে। রুটিনে যদি না চলিস কি হবে, এই আরবিট্রারি প্রবলেম হলে পিনিয়াল গ্ল্যান্ড এফেক্টেড হবে, আর পিনিয়াল গ্ল্যান্ড এফেক্টেড হলে তোর বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হবে। আর বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হওয়া মানে তোর মেটাবলিজম এফেক্ট পড়বে, আর সেই মেটাবলিজমের রোল কি হবে, অন্যান্য অর্গান গুলো গল্প হবে, সেটা পরে হরমোন পড়াতে গেলে বলি। তো পিনিয়াল গ্ল্যান্ড বোঝা গেল এইটুকু। আর কোরয়েড প্লেক্সাস বোঝা গেল। কোরয়েড প্লেক্সাস কি তৈরি করছে, সিএসএফ। পিনিয়াল গ্ল্যান্ড তোর বায়োলজিক্যাল কন্ট্রোল করছে। আর থ্যালামাস একটা যে রিলে সেন্টার, নার্ভ ইম্পালসটাকে উপরের দিকে ট্রান্সফার করে দেয়। হাইপোথ্যালামাস তো তোরা জানিস, হাইপোথ্যালামাস হচ্ছে নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কারণ নিউরনের রোল প্লে করে, আবার হরমোনও তৈরি করে। হাইপোথ্যালামাসকে বলা হয় নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কারণ এটা নিউরনের কাজ করে, আবার হরমোনও তৈরি করে। কোন হরমোন হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় সেসব? বল বল। Sir, ACTH. বাহ, বেশি টিএইচ পিউটারি থেকে তৈরি হয়। হ্যাঁ, কেন কনফিডেন্ট নেই কেন, এডিএস তো তৈরি হয়। অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, এই দুটো হরমোন তৈরি হয় ফ্রম দা হাইপোথ্যালামাস এন্ড সিক্রেটেড থ্রু পোস্টেরিয়র পিউটারি। বুঝেছো? এসিটিএইচ অ্যান্টেরিয়র পিউটারি থেকে তৈরি হয়। বাট অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন, আর কি হয়, আর কিছু রিলিজিং হরমোন যেমন জিএনআরএইচ। তুই চুপ করবি, একটা আন্দাজে ঠিক করে ফেলেছে মানে পরেগুলো ভুল করছে। ওর প্রবলেম নেই, তারগুলো এদিক ওদিক হচ্ছে, কেটে যাওয়া তার তো। যাই হোক, তো হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন তৈরি হয়, তার জন্য এদেরকে নিউরো হরমোনও বলা হয়। হাইপোথ্যালামাস বডি টেম্পারেচার রেগুলেশন করে, 99 ডিগ্রি নিয়ে যাবে না কখনো। বডি টেম্পারেচার রেগুলেশন করবে হাইপোথ্যালামাস, দ্যাট ইজ থার্মো রেগুলেশন। হাইপোথ্যালামাস সেক্সুয়াল বিহেভিয়ার কন্ট্রোল করবে। হাইপোথ্যালামাস খিদে বাড়াবে। হাইপোথ্যালামাস থ্রাস্ট সেন্টার আছে, জল খাওয়ার চেষ্টা বাড়াবে। আমরা পড়েছিলাম, মনে পড়ে? এডিএইচ ব্লাডের মধ্যে ঢুকে সুন্দর করে হরমোন দিয়ে সেই গিয়ে কিডনিতে গিয়ে ওয়াটার অ্যাবিশন বাড়াচ্ছিল। হাইপোথ্যালামাসের থার্ড সেন্টার আছে, র্যাস সিস্টেম দিয়ে অ্যাক্টিভেট করাচ্ছিল। তো আমরা সেগুলো পড়েছি। তো এইসব কাজগুলো করবে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাস থেকে হরমোন গুলোই পিউটারি নিচের দিকে যে সুন্দর পি লাইক স্ট্রাকচার, এটা পিউটারি গ্ল্যান্ড, সেখানে গিয়ে কাজ হচ্ছে। তো এই গেল ডায়ানসেফাল। সব রিলিজিং হরমোন আছে। ধর জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সে পিউটারিতে যাবে, এলেই এফএসএইচ তৈরি করবে। এই চুপ কর, শুনে গেছিস তো? না, হবে না, ওটা বাবারও বাবা, কি করে হবে বাবা? এই যে দেখ, এইবার একটু এনসিইআরটি বেস্ট, এইটুকু যা বুঝলাম বেসিক কনসেপ্ট। তাহলে সেরিব্রাম বোঝা গেল, আমাদের ডায়ানসেফালন বোঝা গেল, আমাদের অলফ্যাক্টরি পার্ট বুঝতে পারলাম। আচ্ছা, এই যে সেরিব্রাম, কখনো তোরা কি সিটি স্ক্যানের প্লেট দেখেছিস? সিটি স্ক্যানের প্লেটে দেখবি এরকম এরকম সব মাথার মতো স্ট্রাকচার থাকে, আর বাইরের দিকে গ্রে গ্রে থাকে, আর মাঝখানে ফাঁকা থাকে, থাকে না? বাইরের দিকে গ্রে হ্যাঁ কালারের স্যার। হয়। হ্যাঁ, আরে গুগল করবি, তোরা দেখেছিস আমি জানি। বাইরের দিকে গ্রে কালার হয় না, আর ভেতরের দিকে সাদা সাদা থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক স্যার। তো এই যে ব্রেনের এই পার্টটা, পেরিফেরির দিকে বলা হয় কর্টেক্স, ভেতরটাকে বলা হয় মেডুলা। ওকে, এই জন্য এই এরিয়াকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। কর্টেক্স পার্টটা হচ্ছে গ্র্যানিউলার, আর এই কর্টেক্স পার্টটাই মেনলি কি থাকে এখানে, গ্রে ম্যাটার থাকে। দেখো, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, সেরিব্রাম আর সেরিবেলাম, সেরিব্রাম আর সেরিবেলামে গ্রে ম্যাটার থাকে কর্টেক্সের দিকে, মানে পেরিফেরির দিকে। বাট তুই যদি চলে যাস মেডল অবলঙ্গাটা, তুই যদি চলে যাস স্পাইনাল কর্ড, সবগুলোতে সেন্টারে থাকে, পেরিফেরিতে থাকে হোয়াইট ম্যাটার, সেন্টারে থাকে গ্রে ম্যাটার। এখানে উল্টোটা হয়, সেরিব্রাম আর সেরিবেলামে গ্রে ম্যাটার কোন দিকে থাকে,
পেরিফেরিতে থাকে, সেরিব্রাল কর্টেক্সে থাকে গ্রে ম্যাটার। আর এই সেরিব্রাল কর্টেক্সের তিনটে রিজিয়ন থাকে বা তিনটে এরিয়া। কিরকম? এই যে আমি কথা বলছি, তুই কথাটা শুনছিস, তাহলে সেন্স নিয়ে সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে, দ্যাট ইজ সেন্সরি এরিয়া। সেকেন্ড এরিয়ার নাম হচ্ছে মোটর এরিয়া, তুই তার রেসপন্স করছিস, মোটর এরিয়া। আর দুজনকে অ্যাসোসিয়েশন করছে, অ্যাসোসিয়েশন এরিয়া। মানে সেরিব্রাল কর্টেক্সে থাকছে গ্রে ম্যাটার, এখানে তিনটে রিজিয়ন আছে, সেন্সরি এরিয়া যে সেন্সটাকে রিসিভ করছে, অ্যাসোসিয়েশন এরিয়া যে সেন্সটাকে ডিসিশনে কনভার্ট করাচ্ছে, মোটর এরিয়া যে রেসপন্স করাতে হেল্প করছে। মাথায় ঢুকলো? তার মানে কাজ করছে সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে, তো এবার কাজ করো দেখি, ফোর ব্রেনটা মন দিয়ে একবার পড়ে ফেলা দেখি তোমরা, ফোর ব্রেনটাই শুধু পড়ো। আচ্ছা, ফোর ব্রেনের মধ্যে একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা একটু বলে দেবো, লিম্বিক সিস্টেম। এটা পরে বলছি, আগে এই পার্টটা পড়ো, এই পার্টটা। এখানে একটা পার্ট আছে, সেই পার্টটার নাম হচ্ছে, দেখবি, লিম্বিক সিস্টেম। তো লিম্বিক সিস্টেম হচ্ছে এমন একটা পার্ট, ইজ পার্ট অফ ফোর ব্রেন, এন্ড এইটা দুটো মেন পার্ট থাকে। দেখো, দ্যাট অ্যালং উইথ দা হাইপোথ্যালামাস থাকে, এবং এর দুটো মেন পার্ট থাকে এখানে। কোথায় চলে গেল? হ্যাঁ, so the inner part of the cerebral hemisphere and the group of associated deep structure that is like amygdala and hippocampus. এই amygdala and hippocampus হচ্ছে মেনলি দুটো পার্ট। কার মধ্যে? লিম্বিক সিস্টেমের মধ্যে। এই লিম্বিক সিস্টেম হচ্ছে ক্রুড সেন্সেস, ইমোশন, মানে ঝগড়াঝাটি, কান্নাকাটি, বুঝতে পারছিস? বউ পালিয়েছে, বাচ্চা হারিয়ে গেছে, মারামারি হয়েছে বাড়িতে, ওই সব ইমোশন। ঝগড়াঝাটি, কান্নাকাটি, ক্রুড সেন্সেস, ভয় পেয়ে গেছিস, মানে এমন ভয়, মানে কুকুর তাড়ানো ভয় নয়, হঠাৎ করে আমি ধর ওই কাঞ্চনকে খুন করলাম, রুদ্রাক্ষী রুদ্রাক্ষীর সামনে দেখি, এখন আমাকে যখনই দেখবে তার ট্রমা হতে শুরু করবে। কেন? কারণ এই লিম্বিক সিস্টেম ইমপ্রিন্ট হয়ে গেল। তো এই ধরনের ভয়, মানে ক্রুড সেন্সেস, এইগুলোকে মেনলি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করিয়ে দেয়, দিয়ে তোর ইমোশনাল এফেক্ট করে। হুম So the complex structure is called limbic system or limbic lobe. Along with the hypothalamus involved in, মানে along with the hypothalamus, hypothalamus সঙ্গে বন্ধুত্ব আছে, রেগুলেশন অফ সেক্সুয়াল বিহেভিয়ার, এক্সপ্রেশন ইন ইমোশনাল রিয়াকশন, যেমন কিন্তু এক্সাইটমেন্ট, প্লেজার, এন্ড মোটিভেশন, এগুলো সবগুলো কন্ট্রোল করে। ঠিক আছে, একসাথে কাজ করে, এইটুকু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, আর দুটো পার্ট আছে, সেটা আছে মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। আচ্ছা, মিড ব্রেন যেটা, মিড ব্রেনটা হচ্ছে আমরা বলি রিলে সেন্টার, কারণ লার্জেস্ট রিলে সেন্টার, নার্ভ ইম্পালস গুলো নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছে। আর হাইন্ড ব্রেনে কি কি পার্ট? সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, আর পন্স। মানে এই যে ডায়াগ্রামটা দেখো, এই পার্টটা কি? এইটা হচ্ছে সেরিবেলাম, এটা কি? সেরিবেলাম। আচ্ছা, সেরিবেলাম এরকম ফোল্ডিং হয়ে রয়েছে। আচ্ছা, দুটো লোব অফ সেরিব্রাম, যেমন বলেছিলাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দ্যাট জয়েন টুগেদার বাই, কি বলেছিলাম, কর্পাস ক্যালোসাম। এখানেও সেরিবেলাম হেমিস্ফিয়ার, যেটা জয়েন করেছে ভার্মিস দিয়ে, ভার্মিস। সো টু লোবস অফ সেরিবেলাম হেমিস্ফিয়ার, সেরিবেলাম, দুটো সেরিবেলামের হেমিস্ফিয়ার জয়েন করেছে কি দিয়ে? ভার্মিস দিয়ে। আর এর সামনে বালজিং স্ট্রাকচারটার নাম হচ্ছে পন্স বা পন্স ভিরুলি বলা হয়। আর এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, যেটা কানেক্ট রয়েছে কার সাথে? স্পাইনাল কর্ডের সাথে। তাহলে এই যে পন্স, মেডুলা অবলঙ্গাটা, আর এখানে রয়েছে তোর মিড ব্রেন, এইগুলো সব মিলিয়ে একটা মিড ব্রেন স্টেম তৈরি করে, লম্বা স্টেম তৈরি করে। এবং এইটা অ্যাকচুয়ালি কানেক্ট হয়ে গেছে কোন দিকে? টুয়ার্ডস দ্য স্পাইনাল কর্ড। আমরা পড়েছিলাম, মনে পড়ে, স্পাইনাল কর্ড প্রোটেক্টেড বাই ভার্টিব্রাল কলাম। তো ভার্টিব্রা, কত দূর ভার্টিব্রা বলেছিলাম, মনে পড়ে? কত দূর? বাট কক্সিস পর্যন্ত থাকে। গরু পিটিয়ে কি আর মানুষ করা যায় রে ভাই? পড়িয়েছিলাম, বলেছিলাম। অ্যাটলাস, থেমে যা। L1 এর শেষ, L2 স্টার্ট, T12 পুরোটা কভার করে। হ্যাঁ, সার্ভাইকাল ভার্টিব্রি C7 পুরোটা থাকে, T12 পুরোটা থাকে। L1 মানে নাম্বার 1 এর ফার্স্ট এন্ড করে, আর নাম্বার 2 স্টার্টিং এ পর্যন্ত থাকে স্পাইনাল কর্ড। আমারও তাই মনে হচ্ছিল, বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো স্পাইনাল কর্ড কতদূর থাকে? আপ টু L1 এর এন্ড, L2 স্টার্ট। ক্লিয়ার হলো? এটা মাথায় রাখবে। আচ্ছা,
কি বলছে মিড ব্রেনে দেখ, মিড ব্রেন ইজ লোকেটেড বিটুইন দ্য থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস এন্ড ফোর ব্রেন and hindbrain. It is a canal, এখানে কিছু ক্যানাল থাকে, তাকে বলে cerebral aqueduct that passes through the midbrain, and dorsal portion of the midbrain consists of many of four round of swelling lobes corpora quadrigemina, ছোট ছোট চারটে এরকম লোব থাকে corpora quadrigemina। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, এইখানে না সব মিটিং পয়েন্ট হয় কিরকম, দেখ আমাদের দুটো চোখ আছে, তো দুটো চোখ থেকে অপটিক নার্ভ ইম্পালস নিয়ে যাবে, একটা জায়গায় গিয়ে কায়াজমা ফর্ম করবে, মিট করবে, মিট করবে কোথায়, মিড ব্রেন, মিট করে সেটা নিয়ে যাবে কোথায়, অলফ্যাক্টরি লোব। আবার ইয়ার, ইয়ার রয়েছে অপটিক নার্ভ, অডিটরি নার্ভ, দুটো অডিটরি নার্ভ এসে কায়াজমা মানে এক জায়গায় মিট করবে, সেটা কোথায়, মিটবে, মিট করে কোথায় নিয়ে যাবে, টেম্পোরাল লোবে নিয়ে যাবে। তাহলে যেখানে মিট করছে মিটিং এরিয়াটা সব জায়গায় সব মিটবে, এটা একটু মাথায় রাখবে। অনেক সময় হায়ার লেভেলে কোশ্চেন দিয়ে দেয় যে কায়াজমা কোথায় ফর্ম, অপটিক কায়াজমা বা অডিটরি কায়াজমা। কায়াজমা মানে দুটো নিউরন যেখানে ফিক্সড হচ্ছে, আমরা কায়াজমা পড়েছিলাম, কায়াজমাটা পড়েছিলাম ক্রোমোজোমের এক্স লাইক স্ট্রাকচার যখন ফর্ম হয়, এখানেও একটা কায়াজমাটা ফর্ম হয়, মানে নার্ভ গুলো ওভারল্যাপিং করে, সেটা মিটবে না। এনসিআরটির বাইরে কিছু আসবে না, অনেক ডেপথে ব্রেন শেখা যায়, দরকার নেই আমাদের এনসিআরটি বেশ শেখলেই হবে। আমি যতটুকু শেখালাম এর বাইরে লাগবে না, এইটুকু ভালো করে যদি মাথায় ঢুকিয়ে নাও তোমার মাথার সম্বন্ধে পড়া হয়ে যাবে, তোমার মাথায় মাথা শেখাবে, ঠিক আছে। এবার হচ্ছে হাইন্ড ব্রেন, দ্যাট ইজ দা লোয়ার পার্ট অফ দ্য ব্রেন, যার তিনটে পার্ট একটু আগে বললাম, কি পন্স, মিডল অবলঙ্গাটা আর সেরিবেলাম। আচ্ছা, পন্স কনসিস্ট অফ ফাইবার ট্র্যাক দ্যাট ইজ ইন্টারকানেক্টেড ডিফারেন্ট রিজন অফ দ্য ব্রেন। পন্সে একটা ফাংশন আগে আমরা পড়েছিলাম, মনে পড়ে, রেসপিরেটরি সেন্টার কোথায় ছিল, লিম্বিক সিস্টেমে ছিল, আর এটাই কন্ট্রোল করতো কে, নিউমোটক্সিক সেন্টার কোথায় ছিল, পন্সে ছিল। পন্সে ছিল নিউমোটক্সিক সেন্টার, রেসপিরেটরি রিদমিক সেন্টার ছিল মেডুলা অবলঙ্গা। তো cerebellum has very convoluted surface order to provide the additional space many of more neurons, and এই cerebellum তোর বডির কি করে, বডি ব্যালেন্স, বডি পশ্চার, মুভমেন্ট হেল্প করে। ওই অ্যালকোহল খেলে সেরিবেলাম এফেক্টেড হয়, ওই জন্য এরকম হতে থাকিস, করার দরকার নেই, জীবনে করার দরকার নেই বলছে, বিকজ সেরিবেলাম এফেক্টেড হয়। and the medulla contains a center which control the respiration, একটু আগে বলেছিলাম মেডুলার মধ্যে কি থাকে, রেসপিরেটরি রিদমিক সেন্টার, তো ব্রিদিং কিভাবে, ইন্সপিরেশন রেট কন্ট্রোল করবে কে, মেডুলা অবলঙ্গাটা। কার্ডিওভাস্কুলার রিফ্লেক্স, এগুলো সব কন্ট্রোল করবে কে, আমাদের ভমিটিং, নসিয়া কন্ট্রোল করবে কে, মেডুলা অবলঙ্গাটা। এই যে গ্যাস্ট্রিক অ্যান্টি, ভমিটিং মানে কি, অ্যান্টি পেরিস্টালসিস, খাবারটা নিচের দিকে যাচ্ছে উপর দিকে নিয়ে আসছে, মেডুলা অবলঙ্গাটা, বুঝলে। সো থ্রি মেজর রিজনস মেক আপ দ্য ব্রেন স্টেম। ব্রেন স্টেমের কি কি পার্ট এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গাটা, যেটাকে বলা হয় ব্রেন স্টেম, মাথায় থাকবে। আচ্ছা শুরুতেই বলেছিলাম ব্রেন ভেন্ট্রিকল, মানে ব্রেনের মধ্যে হোল আছে, চারটে হোল আছে, কিরকম থাকে, এইরকম। এই ডায়াগ্রামটা একটু ড্র করুন, এটাকে বলা হয় ব্রেন ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলে চাপ পড়েছে, স্যার খুব সত্যি কথা বলে ফেলেন, মানে এই প্রবলেম, এটা ফার্স্ট লোব, এটা সেকেন্ড লোব, এটা থার্ড লোব, এটা ফোর্থ লোব, বুঝেছো, এটা যে ব্রেন ভেন্ট্রিকল। আচ্ছা এইটা হচ্ছে তোর ফোর ব্রেনের পার্ট, এইখানে থাকে মিড ব্রেন, আর এটা হাইন্ড ব্রেন। অ্যাকচুয়ালি এই যে লোব গুলো দেখছো না, এই লোব গুলো, এগুলো বলা হয় ব্রেন ভেন্ট্রিকল। হার্টেও ভেন্ট্রিকল থাকে, কিন্তু হার্ট ভেন্ট্রিকল হচ্ছে সেপারেট থাকে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে, বাট ব্রেন ভেন্ট্রিকল হচ্ছে কন্টিনিউয়াস, দ্যাট ফিল্ড উইথ দ্য লিকুইড, এর মধ্যে লিকুইড থাকে, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কার মধ্যে থাকে, উইথিন দা ব্রেন ভেন্ট্রিকল, স্পাইনাল কর্ডের মধ্যেও থাকবে, আর কোথায় থাকবে, মেনিনজেসেও থাকবে, বুঝলে, চ্যাপ্টার খতম। স্যার পরের দিন এই চ্যাপ্টারটা ফুল টেস্ট হবে। ও না, এটা পরের দিন হচ্ছে না, পরের দিন তো আমার সারপ্রাইজ টেস্ট আছে, তারপরের দিন। আচ্ছা সারপ্রাইজ টেস্টে এই চ্যাপ্টার থাকতে পারে।
এটা থাকতে পারে, যতগুলো চ্যাপ্টার